أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم শুরু করি আজকে আমাদের সাথে আছে প্রাঙ্গণ রিমা মায়েশা রায়হান এবং সিথি ওকে তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে তো আমাদের আজকে চ্যাপ্টারটা পেজের সংখ্যা বেশি হলো এখানে ইম্পর্টেন্ট জিনিসের সংখ্যা মানে পরীক্ষা আসবে এরকম জিনিসের সংখ্যা কম এক্সেপ্ট ফর ওবেসিটি আর ভিটামিন আমাদের দুইটা টপিক হাই ইয়েল্ড ওবেসিটি একটা হলো ভিটামিনস ভিটামিনস থেকে কোয়েশ্চেন করা সহজ যারা পছন্দ করে কোয়েশ্চেন আসবেই মাস্ট তো আমরা এগুলো জানি জাস্ট রিভিউ নট মেনি থিংস আর নিউ তো দেখো এখানে নিউট্রিশনাল ফ্যাক্টরস অফ ডিজিজের মধ্যে যে অল্টার্ড এনার্জি ব্যালেন্স সো হিয়ার ইউ হ্যাভ ওবেসিটি আন্ডার নিউট্রিশনের মধ্যে যেটা মেইনলি লাগে সেটা হলো ধরো রিফিডিং সিনড্রোম এটা আমরা আগেও একটু পড়ছিলাম এখানে আমরা আবার পড়বো আর তারপরে হলো ভিটামিনস আর ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে স্পেশালি জিঙ্ক এবং আয়রন এই দুটো আমাদের একটু রিভিউ করা লাগবে সামনে আগাই ক্লিনিক্যাল এক্সামিনেশন এগুলা সহজ আমরা রিভিউ করি খুব সহজেই ফার্স্ট অফ অল বলছে অবজারভেশন জেনারেল অবজারভেশন সো ক্যাকেকটিক পেশেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সো ক্যাকেকটিক পেশেন্ট আমরা ক্লিনিক্যালি কখন দেখবো ক্লিনিক্যাল কি ডিজিজে এরকম ক্যাকেক্সিয়া হতে পারে কোন সিস্টেমের ডিজিজে ক্যাকেক্সিয়া বেশি হয় বলতো জিআইটি জিআইটি গুড তার মানে যাদের ধরো রিপিটেড টাইম কোনো অপারেশন করা হয়েছে যেমন ক্রনস ডিজিজ পেশেন্ট উইল বি ক্যাকেকটিক এনি ক্যান্সার ক্যাকেকটিক কিছু এন্ডোক্রাইনোপ্যাথি বলতো যেখানে পেশেন্ট ক্যাকেকটিক হয়ে যেতে পারে এন্ডোক্রাইন DM ডিজিজ ডিএম কোনটা কোন ধরনের ডিএম এ ক্যাকেক্সিয়া হইতো আগে টাইপ 2 টাইপ 1 এ ঠিক আছে টাইপ 1 এ ইউজুয়ালি হলো অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন থাকে বলে বডিতে ক্যাটাবলিজম হয়ে বাচ্চাগুলো শুকায় যেত মারা যেত এখনো ইয়াং এজে টাইপ 1 ডিএম যখন হয় তখন ওয়েট লস হয় আর টাইপ 2 ডিএম এ ইউজুয়ালি ওরকম ওয়েট লস হয় না হতে পারে বাট ইউজুয়ালি হয় না রাদার এইসব পেশেন্ট ওবেস থাকে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হয় সো দ্য পেশেন্টস আর ওবেস আর যখন ওবেস থেকে সে আবার শুকায় যাবে তখন কিন্তু রেজিস্ট্যান্স কমে যাবে ঠিক আছে বরং ভালো তাহলে একটা হলো টাইপ 1 ডায়াবেটিস থাইরয়েড ডিজিজের মধ্যে কোনটা থাইরোটক্সিকোসিস গুড আর অ্যাড্রেনাল ডিসঅর্ডারের মধ্যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যদি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয় সেটা হোক প্রাইমারি হোক সেকেন্ডারি তখন মানে এডিসন ডিজিজ যদি হয় তখন পেশেন্টের এরকম ওয়েট একদম কমে যাবে একটা পর্যায়ে গিয়ে এখানে একটা দেখাচ্ছে ক্লিনিক্যাল ইফেক্টস অফ শর্ট বাউল সিনড্রোম ইন ক্রনস ডিজিজ শর্ট বাউল সিনড্রোম মানে বাউল সেগমেন্টটা একদম শর্ট হয়ে যাবে ফলে অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি বা অ্যাবজর্পটিভ এরিয়া তো কম ম্যাল অ্যাবজর্পশন হবে সো তখনই পেশেন্ট শুকায় যাবে শুকায় হাড্ডি সার হয়ে গেছে সব হাড্ডি দেখা যাচ্ছে সো কিভাবে আমরা মেজারমেন্ট করতে পারি অ্যানথ্রোপোমেট্রি আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মেজারমেন্ট হলো এই দুইটা বডি মাস ইন্ডেক্স এন্ড ওয়েস্ট সার্কামফারেন্স মজার ব্যাপার হলো যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা তো এশিয়ান আমাদের কারো যদি বিএমআই 25 হয় এটা কি ভালো না খারাপ 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 বিদেশিদের জন্য বিএমআই 25 নাথিং ঠিক আছে আমাদের জন্য ওবেসিটি শুরু হয় হলো 25 থেকে 25 এর উপরে গেলেই ওবেস মোস্ট অফ দ্য পিপল আমরা যাদেরকে ওভারওয়েট মনে করতাম অ্যাকচুয়ালি ডেভিডসন কিন্তু তাদেরকে ওবেস হিসেবে ইন্ডিকেট করে এশিয়ানরা মোর দেন 25 হলে ওবেস আর ওয়েস্টার্নাররা যখন 30 এর উপরে যায় বিএমআই 30 কেজি পার মিটার দেন দে আর ওবেস ওয়েস্ট সার্কামফারেন্স বলা হয় যে মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড মর্টালিটি মানে সহজ কথায় পেট যাদের বড় হয় তাদের তো ওয়েস্ট সার্কামফারেন্স বেশি হয় পেট বড় হওয়ার সবচেয়ে খারাপ যখন পেট বড় হয় তখন পেটের ভিতরে যে ফ্যাট গুলা জমা হয় সেগুলো লিভারে যায় লিভার টক্সিসিটি করে এনএফএলডি এন্ড দেন ন্যাশ করে এবং ওভারঅল যে ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোমটা আছে সেটা বেশি করে সো বলা হয় যে ওবেসিটির মধ্যেও সবচেয়ে খারাপ হলো যাদের অ্যাবডোমিনাল ওবেসিটি আছে সো ওয়েস্ট সার্কামফারেন্স যাদের অনেক বেশি লাইক মোর দেন 94 অথবা কিছু কিছু যদি একদম সিভিয়ার দেখো মোর দেন 102 সেন্টিমিটার ইন এ মেল দ্যাট ইজ ভেরি ব্যাড আর ফিমেল মানে একটু কম 94 সামথিং
কৈলোনাইকিয়া আমরা জানি আয়রন ডেফিসিয়েন্সি একটা ফিচার। অ্যাডিশনাল ফিচার হিসেবে কি থাকতে পারে ইন দ্য মাউথ এন্ড টাং? গ্লসাইটিস। গ্লসাইটিস। আর অ্যাঙ্গুলার চিলোসিস অর অ্যাঙ্গুলার স্টামালাইটিস, এগুলো থাকতে পারে। তাহলে যখন গ্লসাইটিস হবে তখন টাং এর যে প্যাপিলা আছে সেই প্যাপিলাটা লস হবে। ইউজুয়ালি আয়রন ডেফিসিয়েন্সিতে পেইনলেস গ্লসাইটিস হয়, আর বিটিএল ফোলেটে পেইনফুল গ্লসাইটিস হয়। ঠিক আছে, তো সবগুলো দেখতে একই রকম, হ্যাঁ, একদম পেশেন্ট প্যাপিল। যখন এসে বলে যে আমার কিছু খেলে গাল জ্বলে, বা তখন কি আমরা বিটল ডেফিসিয়েন্সি চিন্তা করবো? ইয়েস, থিঙ্ক অ্যাবাউট বি12 অ্যান্ড ফলেট ডেফিসিয়েন্সি। না, মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে, ফলেসন দিতে পারো। আর আরেকটা কারণ হলো যে জলে কমনেস্ট হলো যে কুড বি ডিউ টু ক্যান্ডিডা ইনফেকশন, Aptas ulcer. অ্যাপথাস আলসার, ক্যান্ডিডা ইনফেকশন। মানে ভিজিবল কোনো কিছু লেশন থাকে না, পেশেন্ট বলে কি কিছু খাইলেই জ্বলে, আমি অনেক চেক করে দেখি মাঝে, কিন্তু ওর কিছু থাকে না, বাট বলে যে কিছু খাইলেই জ্বলে, মানে তাদেরকে হ্যাঁ মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে, মানে ফলেটও দিয়ে দিবা, মানে কম্বো থেরাপি দিবা। আচ্ছা। কম্বো থেরাপি দিবা, কারণ এদের মাল্টিপল সাপ্লিমেন্ট দিতে হবে, কারণ মাল্টিপল ডেফিসিয়েন্সি তাদের, একটা না। যাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে তো দেখা যাচ্ছে সাথে ফলেট বি12 ডেফিসিয়েন্সি থাকে, তাদের ডায়েটটা এরকম। যদিও বি12 ডেফিসিয়েন্সি হওয়াটা কিন্তু ডিফিকাল্ট খুবই, কারণ আমরা জানি যে বি12 স্টোর অলমোস্ট লাইক 120 4 to 5 4 years. to 5 years থাকবে, ফলেট স্টোর ফিউ মান্থস। ঠিক আছে, সো আয়রন ডেফিসিয়েন্সি, ফলেট ডেফিসিয়েন্সি মোর কমন, বি12 ডেফিসিয়েন্সি কাইন্ড অফ রেয়ার। লিউকোনাইকিয়া, যে কোনো ম্যালনিউট্রিশন হলেই যখন মানুষ স্টারভেশন করে বা এক্সট্রিম ডায়েট করে তখন তার অ্যালবুমিন কমে যায়, সো লিউকোনাইকিয়া হয়। ক্লাবিং কুড সাজেস্ট দ্যাট ম্যালঅ্যাবজর্পশন, যেমন সিলিয়াক ডিজিজে থাকবে, আইবিডি যেটা আছে সেখানে থাকবে, এখানে ম্যালঅ্যাবজর্পশন হবে, সো দ্যাট ইন্ডিকেট ম্যালঅ্যাবজর্পশন। মাসল ওয়েস্টিং দেখার জন্য আমরা হাত দেখতে পারি, হাতের মাসল ওয়েস্টিং হওয়া মানে খুবই ব্যাড। সো বলা হয় যে মানুষের বাঁচা মরার একটা ইন্ডিকেটর হলো হাতের মাসলের স্ট্রেংথ। সো গ্রিপ স্ট্রেংথ, এইটা দিয়ে বলা হয় যে কার্ডিওভাস্কুলার মর্টালিটি ইন্ডিকেট করা যায়। যার গ্রিপ স্ট্রেংথ কম তার মৃত্যু ঘনিয়ে আসছে। সো টেস্ট ইউর গ্রিপ স্ট্রেংথ। ঠিক আছে, অন্যদের সাথে হ্যান্ডশেক করার সময় বন্ধুদের সাথে চেক করবা যে কারটা স্ট্রেংথ বেশি। যার স্ট্রেংথ বেশি বুঝবে সে বেশি দিন বাঁচবে, আর যার স্ট্রেংথ কম সে দ্রুত মরে যাবে। এটা বইয়ের কথা। আমি আগে টেস্ট করতাম, দেখতাম যে আগে স্ট্রেংথ ভালোই ছিল, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স নাও। কারণ এখন তো পড়াশোনা করি, যখন তখন বসে থাকি, টেবিলে বসে থাকলে যেটা হয় তোমার আল্নার নার্ভে কিন্তু কম্প্রেশন হয়। যারা টেবিলে বসে থাকে সবসময় আল্নার নার্ভ কম্প্রেশন হয়, এবং তখন কিন্তু গ্রিপ স্ট্রেংথ কমে যায়, কাইন্ড অফ লাইক আল্নার নিউরোপ্যাথি হয়। গ্রিপ স্ট্রেংথের একটা মেইন ডিটারমিনেন্ট হলো তোমার আল্নার নার্ভ। কারণ হাতের মধ্যে ভিতরে যে মাসেল গুলো আছে বেশিরভাগই তো আল্নার নার্ভ, মিডিয়ান নার্ভ তো কম, লোফ যে যে শুধুমাত্র থিনার ইমিনেন্স, এগুলো হলো মিডিয়ান নার্ভ, বাট রেস্ট অফ মোস্ট আর আল্নার নার্ভ। সো মাঝে মাঝে হাত তুলে বসবা, ঠিক আছে, যাতে করে গ্রিপ স্ট্রেংথ ভালো থাকে। Pallor means anemia, jaundice কেন হবে, may be suggestive of some conditions such as liver disease. পিটার স্পট আমরা জানি ভিটামিনের ডেফিসিয়েন্সিতে চোখের মধ্যে অনেকগুলো ফিচার দেখা যায়, দেখি মনে আছে কিনা তোমাদের, বলো তো কি কি ফিচার দেখা যায়? Xerophthalmia. Dry জেরপ্থ্যালমিয়া skin. হলো মানে ওভারঅল ভিটামিন এ ডেফিসিয়েন্সির যে কমপ্লেক্স বা ফিচার সিনড্রোমটাকে বলা হয় জেরপ্থ্যালমিয়া, ওভারঅল সবকিছু মিলায়। তাহলে প্রথমে কি হবে? corneal ulcer, Corneal ulceration. এই আলসার তো প্রথমে না, প্রথমে হবে ধরো জেরোসিস। ঠিক আছে, জেরোসিস মানে ড্রাই হয়ে যাবে, জেরোসিস হবে। আরেকটা হবে পেশেন্টের কমপ্লেইন হবে কি, যে ও চোখে দেখতে পায় না। কখন দেখতে পায় না? রাতে, নাইট রাতে। সো নিকটেলোপিয়া, রাতে দেখতে পাবে না। আর তারপরে কনজাংটিভ এক্সামিন করলে দেখা যাবে ড্রাই। সো দোজ আর দ্য ইনিশিয়াল ওয়ান্স। তারপরে স্টেজ হলো বিটর স্পট, কাইন্ড অফ লাইক থার্ড স্টেজ। তারপরে কি হবে? কর্নিয়াল জেরোসিস হবে। তারপরে তোমরা যেটা বলছো যে আলসার, কর্নিয়াল আলসারেশন, স্মল আলসার এন্ড দেন লার্জ আলসার। তারপর আলসারটা যখন হিল করবে তখন কি হবে? ফাইব্রোসিস। ফাইব্রোসিস। চোখে কি ফাইব্রোসিস হয়? মানে ফাইব্রোসিস বলতে স্কার, হ্যাঁ অবশ্যই স্কার হবে। আলসার হলে ফাইব্রোসিস হবে না, স্কার হবে। আর সবার শেষে ধরে ফেলবে ফান্ডাস, যেটাকে বলে জেরোপথ্যালমিক ফান্ডাস, which is the
worst possible outcome. হ্যাঁ, ক্যারোটোম্যালাসিয়া কোনটাকে বলে? ক্যারোটোম্যালাসিয়া হলো কর্নিয়াল আলসার, একই জিনিস অলমোস্ট। আচ্ছা, ম্যালেশিয়াম প্রবাবলি মানে লাইসিস, মানে ওই গলে গেছে, ঠিক আছে, বোনটা গলে মানে কর্নিয়াটা গলে গেছে, গলে গিয়ে আমার আলসার হয়ে গেছে। মাউথে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস 3 ট্রিপল, এই তিনটা ভিটামিনই কমনলি করে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস গ্লসাইটিস। তবে পেইন বেশি, মানে ক্লাসিক্যালি যদি পরীক্ষাতে বলে, পরীক্ষাতে পেইন বেশি হবে ফলেট B12 এ, আর আয়রনে কাইন্ড অফ লাইক পেইনলেস গ্লসাইটিস হয়। জিঞ্জিভাইটিস আমরা জানি ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়। সো ভিটামিন সি ডেফিসিয়েন্সি সিনড্রোম এখন আবার আবার আসছে নতুন করে, স্পেশালি যারা ধরো ক্রনিক ডিজিজের পেশেন্ট, ডেবিলিটেটেড পেশেন্ট, ওল্ডার পেশেন্ট, তাদের বেশি হয়। তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে স্কিনে আমরা কি পাবো? পেটেচি। হুম, গুড, পেটেচি, স্পেশালি অ্যারাউন্ড দ্য হেয়ার ফলিকলস। তাহলে পেরি ফলিকুলার হেমারেজ হবে। আর চুলগুলা দেখতে কেমন হবে? মানে হাতের চুল বা পায়ের যে কর্কস্ক্রু, বাঁকা বাঁকা হবে, আঁকা বাঁকা হয়ে উঠবে। গুড। সো এই যেখানে বলা আছে পিটেকি এন্ড কর্কস্ক্রু হেয়ার ফিচার্স অফ ভিটামিন সি ডেফিসিয়েন্সি। আর প্যালেগ্রা মানে নিয়াসিন ডেফিসিয়েন্সি, ভিটামিন B3 ডেফিসিয়েন্সি, সেখানে যে ডার্মালাইটিস হয় সেটা কোন এরিয়াগুলো ইনভলভ করে মনে আছে? ক্যাসেল নেক। একটা হলো ক্যাসাল নেকলেস, মানে হলো নেকটা তো এক্সপোজ থাকে, ফটো সেন্সিটিভ ডার্মাটাইটিস হয় এখানে, সো এক্সপোজড এরিয়াতে হবে। একটা হলো নেক, আর কোথায় হতে পারে? আমি একটা ছবি দেখাইছিলাম ওই দিন তোমাদেরকে গ্রুপে। হ্যান্ড। সো পেশেন্ট যদি হাফ শার্ট পরে তখন হাতের যে এরিয়াটা বা আর্মের নিচ থেকে পুরোটা এক্সপোজড হবে, তো এই এক্সপোজড এরিয়া, সান এক্সপোজড এরিয়াতে ডার্মাটাইটিস হবে। দ্যাট ইজ সাজেস্টিভ অফ প্যালেগ্রা আর ভিটামিন B3 ডেফিসিয়েন্সি। একটা টিউমার আছে যদি হয় তখন প্যালাগ্রা হতে পারে। কোন টিউমার হলে বলতো? স্মল ইন্টেস্টাইনে হয় এবং সেখান থেকে সেরোটোনিন সিনড্রোমও হতে পারে যদি লিভার মেটাস্টেসিস হয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট সিনড্রোম? তো হলো কার্সিনয়েড সিনড্রোম, আর টিউমারটার নাম হলো কার্সিনয়েড টিউমার। সো কার্সিনয়েড টিউমারে তোমার যে সেরোটোনিন তৈরি হয় বা আদার নিউরোট্রান্সমিটার তৈরি হয়, সেরোটোনিনের যে নাম 5-হাইড্রক্সিট্রিপটামিন, তার ন্যাচারাল সোর্স হলো নিয়াসিন। ঠিক আছে, নিয়াসিন ইজ দ্য সোর্স অর প্রিকারসর অফ সেরোটোনিন। এখন যদি এরকম হয় যে আমার কার্সিনয়েড টিউমার থেকে অনেক বেশি সেরোটোনিন তৈরি হচ্ছে, তখন আমার বডি যতটুকু অ্যাবজর্ব হয়ে তোমার ইউটিলাইজ হওয়ার কথা ছিল মেটাবলিক প্রসেসে, সেটা মেটাবলিক প্রসেসে ইউটিলাইজ না হয়ে সেরোটোনিন তৈরি করবে। সো দ্যাট উইল লিড টু এ iatrogenic না, মানে কাইন্ড অফ লাইক এ আনইউজুয়াল কজ অফ ডেফিসিয়েন্সি স্টেট। Edema, any malabsorptive disorder or any other malnutrition will cause hypoalbuminemia leading to edema. এখানে মেজারমেন্ট স্টেপস গুলো বলছে, এটা আমি আর ভিতরে রিভিউ না করি। এনার্জি ব্যালেন্স ইউ নো বেটার দেন মি। আচ্ছা ভাই, কার্সিনোর সিনড্রোম নিয়ে একটু বলতে না, এটা নেটওয়ার্কের জন্য বুঝতে পারিনি। ও আচ্ছা, মানে কার্সিনয়েড সিনড্রোমে যেটা হয় সেরোটোনিন তৈরি হয়। এখন সেরোটোনিনের প্রিকারসর হলো তোমার নায়াসিন। ঠিক আছে, সো তোমার কার্সিনয়েড সিনড্রোমে অনেক বেশি সেরোটোনিন তৈরি হচ্ছে, তো তোমার নায়াসিনটা ইউটিলাইজ হচ্ছে অনেক বেশি। দ্যাটস ওয়াই তোমার বডিতে নায়াসিন ডেফিসিয়েন্সি হচ্ছে বা প্যালেগ্রা হওয়ার একটা চান্স তৈরি হচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এটার ভিতর দিয়ে না আছে, এটা ফিজিওলজি, নট দ্যাট হাই ইয়েল্ড। পরীক্ষাতে আসবে এটা ডাইস্যাকারাইডস কোনগুলো, এটা তোমরা জানো আশা করি। যেমন ডাইস্যাকারাইড যেগুলা ডাইজেশন হয় তার মধ্যে সবচেয়ে কঠিন ডাইজেশন হলো ল্যাকটোজ ডাইজেশন। তার জন্য যে এনজাইমটা লাগে ল্যাকটেজ, যদি ডেফিসিয়েন্সি হয় তখন হয় ল্যাকটোজ ইনটলারেন্স। কিভাবে প্রেজেন্ট করে মনে আছে? হাউ ডাজ lactose intolerance present? Presents with bloating, diarrhea after taking milk or milk substance. ঠিক আছে, যেমন আইসক্রিম খেলে হতে পারে,
ইভেন কারো কারো দই খেলেও হয়, আর দুধ চা খেলেও হতে পারে, দুধ খেলে তো হবেই। সো এক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য আমরা যে টেস্ট করি সেটা হলো ল্যাকটোজ H2 breath test. হাইড্রোজেন ব্রেথ টেস্ট। Dietary fiber, you know those sub points. Fats এর মধ্যে যেটা হাই yield সেটা হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলা, সেটা হলো লিনোলেইক অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এটা, আর লিনোলেনিক অ্যাসিড, লেইক এন্ড নিক, ইক এন্ড নিক। নিক হলো 3 ওমেগা 3 আর ইক হলো 6। ইক ইজ 6 আর নিক ইজ 3 ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর একটা সেমি এসেনশিয়াল হলো এগুলো থেকে তৈরি হয়, সেটা হলো অ্যারাকিনিক অ্যাসিড। আমরা জানি যে অ্যারাকিনিক অ্যাসিড ডেরিভেটিভস গুলো হলো প্রোস্টাগ্ল্যান্ডিনস এন্ড লিকোট্রিনস। আরো দুইটা ওমেগা 3 নাম দেওয়া আছে, এগুলো পরীক্ষাতে আসে। পিউফা, পিউফা মানে হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এগুলো সবই ওমেগা 6 ওমেগা 3, দোজ আর অল পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। দে আর এসেনশিয়াল ফর মেনি থিংস। এখানে বলা আছে প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড ইকোসানোয়েডস। তার মধ্যে পিউফা যেগুলো আদার পিউফা, ইকোসা প্যান্টেনিক অ্যাসিড আমরা বলি ইপিএ, and DPA, docosahexaenoic acid or DHA. So those are fatty acid that helps to inhibit the atherogenic process. ঠিক আছে, অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে স্লো ডাউন করে দেয় এবং যে প্লাক রাপচার হওয়ার যে চান্স আছে সেটা কমায় দেয়। সো ফিশ অয়েল খেতে মানে বলে ফিশ অয়েল, আমি ফিশ অয়েল খাইতে পারি না, বাট খাওয়া উচিত আসলে। Essential amino acid list, you know it very good, I think. আমরা এটার ভিতরে যাবো না, নাও লেটস। এটার সাথে কি কোনো একটা কোলোরেক্টাল কার্সিনোমার সম্পর্ক আছে, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সাথে একটা ফ্যাটি অ্যাসিডের সাথে সম্পর্ক সেটা হলো তুমি যদি ওমেগা 3 কম খাও, তুমি যদি স্যাচুরেটেড বেশি খাও, ইফ ইউ হ্যাভ এ হাই ইনটেক অফ স্যাচুরেটেড অ্যানিমাল ফ্যাট, তখন তোমার বিভিন্ন ধরনের রিস্ক বেশি, কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি, তোমার ক্যান্সার রিস্ক, কোলন ক্যান্সার রিস্ক বেশি। সো অ্যানিমাল ফ্যাটটা আমরা বলি যে অ্যাভয়েড করার জন্য, যেখানে লেখা আছে। যদি অ্যানিমাল সোর্স কেউ অ্যাভয়েড করে তখন তার হার্ট ডিজিজ অ্যাভয়েড হবে, হার্ট ডিজিজ কমে যাবে। আর একটা হলো তুমি যেটা বললা যে কোলন ক্যান্সার রিস্ক বাড়বে, কেউ যদি অ্যানিমাল ফ্যাট খায়, যেমন গরুর চর্বি খায়, তাদের ক্ষেত্রে হার্ট ডিজিজের রিস্ক অনেক বেশি বাড়বে এবং অবভিয়াসলি কোলন ক্যান্সার রিস্ক বাড়বে। ওবেসিটি আমাদের এইখানে একটু 1 মিনিট সময় দিতে হবে। ওবেসিটির যে কমপ্লিকেশন এখানে আমরা একটু ডিসকাস করি, কি কমপ্লিকেশন আমাদের জন্য পরীক্ষা আসতে পারে। তো এখানে আমরা যদি যে কোনো এক পাশ থেকে শুরু করি, যেমন পালমোনারি কমপ্লিকেশনের মধ্যে একটা আছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এবং সেটার একটা সিভিয়ার ভার্সন হলো ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। ঠিক আছে, ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। সো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটা, এটা হলো একটা খুবই সিরিয়াস ইস্যু, এবং এটা কমন সিমটম হলো পেশেন্ট উইল স্নোর অ্যাট নাইট, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার খারাপ লাগবে, তার ফ্যাটিক লাগবে, তার স্লিপটা রিফ্রেশিং হবে না। এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলে যে কমপ্লিকেশন হয়, কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো ইট ক্যান ইনডিউস মোর ওয়েট গেইন। তাহলে ওয়েট গেইন হলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, স্লিপ অ্যাপনিয়া হলে আরো বেশি ওয়েট গেইন হয়, একটা ভিশিয়াস সাইকেল। এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলে তোমার কার্ডিয়াক রিস্ক অনেক বেড়ে যায়, ইউ হ্যাভ ইনক্রিজ রিস্ক অফ ইসকেমিক হার্ট ডিজিজ। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার আরো সিভিয়ার ম্যানিফেস্টেশন হলো ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। সো নামের মধ্যে আছে যেহেতু হাইপোভেন্টিলেশন হবে, হোয়াট টাইপ অফ রেসপিরেটরি ফেলিয়ার দ্য পেশেন্ট উইল হ্যাভ? টাইপ 2. Type 2 respiratory failure হবে, the patient will have hypoxia and hypercapnia. মাসকুলোস্কেলেটাল তোমরা জানো, অস্টিওআর্থ্রাইটিস। সো পেশেন্ট শুকনা হলে হবে হলো অস্টিওপোরোসিস, আর মোটা হলে হবে অস্টিওআর্থ্রাইটিস। কোনো দিকে শান্তি নাই না, শুকালে সমস্যা, মোটা থাকলে সমস্যা। Obesity is a risk factor for IIH, idiopathic intracranial hypertension অথবা benign intracranial hypertension আগে বলা হতো। তাহলে IIH আমরা পড়েছি তাই না? এটা যদি আমরা ফান্ডোস্কোপি করি কি পাবো? Papilloedema. Papilla edema, এবং এর কমনেস্ট কজ হলো ড্রাগস। ফর এক্সাম্পল ইন কেস অফ ফিমেল OCP, ভিটামিন এ এবং আদার কিছু ড্রাগ, টেট্রাসাইক্লিন, ইয়েস, অ্যামিনোগ্লাইকোসাইড লেস কমন হতে পারে, বাট ইভেন স্টেরয়েড খাইলেও হতে পারে, উজ্জ্বল হলেও হতে পারে, তো দ্য কজেস।
এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দেবো যে উইথড্রল অফ দ্য ড্রাগ, আমরা উইথড্র করবো যে ড্রাগ গুলা খাচ্ছে, আর হলো তাতে কাজ না হলে একটু লাম্বার পেরিটোনিয়াল শান্টিং, লাম্বার পাংচার, অপটিক নার্ভ শিথ ফেনেস্ট্রেশন, ট্রিটমেন্ট ফর pseudotumor cerebri. Cardiovascular risk for obesity, সর্বজন বিদিত আমরা জানি, especially hypertension and dyslipidemia increase the risk of atherosclerosis, increase the risk of major cardiac event or IHDs. Endocrine, obesity is a cause of insulin resistance, especially the abdominal obesity হয়, that is the main cause. কারণ obesity হলেই তোমার ইনসুলিনের অ্যাক্টিভিটি খুব কমে যায়, GLUT4 অ্যাক্টিভিটি কমে যায়। Initially impair fasting glucose, then more severe holo glucose intolerance, then last stage type 2 diabetes in female PCOS. আর ওবেসিটির সাথে সবচেয়ে বেশি যে ক্যান্সারটা অ্যাসোসিয়েটেড সেটা হলো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। বলা হয় ওবেসিটি অ্যান্ড হাইপারটেনশন ইনক্রিজেস দ্য রিস্ক অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। ব্রেস্টের সাথে কিছুটা অ্যাসোসিয়েটেড, অত স্ট্রং না, প্রোস্টেটে অত স্ট্রং না। স্ট্রং অ্যাসোসিয়েশন হলো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ভাইয়া ওসিপি কি এন্ডোমেট্রিয়ালের রিস্ক কমায়? ওসিপি যদি কম্বাইন ওসিপি দাও তাহলে রিস্ক কমাবে, আর যদি যদি কেউ শুধু ইস্ট্রোজেন খায় তখন এন্ডোমেট্রিয়াম কার্সিনোমার রিস্ক অনেক বাড়বে। আর যদি কম্বাইন দাও তাহলে রিস্ক তেমন কোনো চেঞ্জ হবে না, কারণ প্রজেস্টেরন থাকলে এন্ডোমেট্রিয়ামে তেমন কোনো খারাপ চেঞ্জ হয় না। ইট ম্যাচিওরস ইট and it does not let the hyperplasia take over. Okay. ভাই এক্সামে তো কোশ্চেনের স্টেমটা এরকম থাকে যে ওসিপি, রিস্ক অফ ক্যান্সার, ওভারিয়ান, এন্ডোমেট্রিয়াম, ব্রেস্ট, এরকম কিছু অপশন থাকে। যদি কম্বাইন ওসিপি ইউজুয়ালি ক্যান্সার রিস্ক ওরকম বাড়ায় না। যদি কেউ কম্বাইন না খেয়ে কোনো একটা সিঙ্গেল এজেন্ট খায়, যেমন ইস্ট্রোজেন খায়, ইস্ট্রোজেন খেলে বা যদি কেউ আলাদা করে প্রজেস্টেরন খায়, ইস্ট্রোজেন খেলে কি হতে পারে, ব্রেস্ট ক্যান্সার রিস্ক, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার রিস্ক বাড়বে। আর ওসিপি খেলে যেটা হয় রিস্ক কমে, যেমন ওই যে এটা বললো, যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার রিস্ক আসলে বাড়বে না, বরং কমতে পারে। আর ওভারিয়ান ক্যান্সার রিস্ক তো আসলেই কমে ওসিপি খেলে, যেহেতু তার ওভুলেশন কম হয়, ওভারিয়ান ট্রমা কম হয়, দ্যাট রিডিউসেস দ্য রিস্ক অফ ওভারিয়ান কার্সিনোমা। আমরা এটিওলজিতে যাব না। কেন হবে ওবেসিটি? কারণ তুমি খাও বেশি, এই জন্য হবে না। ওবেসিটির একটা কমন কজ হলো যে বাইরে খেলে ওবেসিটি বেশি হয়, বাসার বাইরে খেলে। বাসায় খেলে সাধারণত খুব বেশি ওবেসিটি হয় না। একা থাকলে ওবেসিটি হয় না, বাবা মার সাথে থাকলে ওবেসিটি বেশি হয়, তাই না? সাধারণত হলে থেকে কেউ মোটা হয় না। এটা লাগবে না আমাদের, এটা সবাই জানো। রিভার্সিবল কজ অফ ওয়েট গেইন, আমরা এটা বিভিন্ন ভাবে রিভিউ করেছি। যেমন এই কন্ডিশন গুলো, ইনসুলিনোমা, এখানে ওয়েট গেইনের সাথে আর কি থাকবে? দেয়ার উইল বি হাইপোগ্লাইসেমিয়া। কোশিং সিনড্রোম, এখানে ওয়েট গেইনের সাথে পেশেন্টের দুইটা ক্লাসিক ফিচার, এটা হলো মায়োপ্যাথি থাকবে, প্রক্সিমাল মায়োপ্যাথি এন্ড থিনিং অফ স্কিন। ঠিক আছে, মুন ফেস হবে, প্রক্সিমাল মায়োপ্যাথি এন্ড থিনিং অফ স্কিন, থিংক অ্যাবাউট কোশিং সিনড্রোম। টেস্ট করে ডায়াগনোসিস করে ফেলবো, সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে, দেন ইউ উইল হ্যাভ হোয়াট? হাইপারটেনশন উইথ ক্যালেমিয়া। হাইপোথাইরয়েডিজম ইজি, সবকিছু স্লো ডাউন হয়ে যাবে। হাইপোথ্যালামিক টিউমার সেম। এন্ড ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে অ্যাটিপিক্যাল ইয়েস, ইনসুলিন এবং করবে, ইনসুলিন তো করবেই, সালফোনাইড করবে। আর থায়াজোলিডিন বলা হয় যে বডিতে ওয়াটার রিটেনশন করে এবং কিছুটা ওয়েট গেইন করে। ভাই হাইপোথ্যালামিক টিউমারটা কি করতেছে? কিসে? হাইপোথ্যালামিক টিউমার থেকে হতে পারে, বিকজ ইফ ইউ হ্যাভ হাইপোথ্যালামিক টিউমার্স দ্যাট সিক্রেট নাম্বার ওয়ান, দ্যাট সিক্রেটস হরমোনস, যেমন যদি গ্লুকোজেনিক যে হরমোনগুলো আছে সেগুলো সিক্রেট করে, ফর এক্সাম্পল যদি সে সিআরএইচ সিক্রেশন বাড়ায়, দেন এসিটিএস সিক্রেশন বাড়বে, দেন গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন বাড়বে, এইভাবে হতে পারে। অথবা এরকম হতে পারে যে হাইপোথ্যালামাসে আমাদের ইটিং সেন্টার থাকে এবং স্যাটাইটিস সেন্টার, মানে অ্যাপেটাইটের যে সেন্টার আছে সেটাও থাকে, হাঙ্গার সেন্টার সেটাও থাকে। সো ওই সেন্টার গুলোতে যদি ইমব্যালেন্স হয়, দেন ইয়েস ইউ উইল হ্যাভ হাইপারফেজিয়া এন্ড ওয়েট গেইন। তো ড্রাগস এর মধ্যে এটা আমরা জানি, স্টেরয়েড করতে পারে, ইভেন বিটা ব্লকারও করতে পারে। স্টেরয়েড আমাদের জন্য ইম্পর্টেন্ট। নিচে চলে গেলাম আমরা। ওকে,
কোয়ান্টিফাইং ওবেসিটি উইথ বিএমআই এন্ড ওয়েস্ট সার্কামফারেন্স। আমাদের জন্য মোস্ট ডেঞ্জারাস লেভেল হলো যদি ছেলেদের ক্ষেত্রে 102 সেন্টিমিটারের বেশি হয় আর মেয়েদের ক্ষেত্রে 88 সেন্টিমিটার বেশি হয়। এইটা হলো ডেঞ্জারাস। এটা হয়ে গেলে পেশেন্ট খুব ইমিডিয়েটলি র্যাপিডলি আর ওজন কমাইতে হবে বাই ডায়েট এন্ড এক্সারসাইজ। ইউ নিড দ্যাট রাইট অ্যাওয়ে। আর বিদেশে তো বললাম যে 30-এর বেশি হলে ওবেস, আমাদের দেশে 25-এর বেশি হলে, আমরা যেহেতু এশিয়ান আমাদের বডিতে মাসল কম, ফ্যাট বেশি এমনিতেই, সো 25-এর বেশি হলেই আমরা ওবেস। সো ম্যানেজমেন্ট অফ ওবেসিটি, ম্যানেজমেন্ট হলো লাইফস্টাইল মানে ডায়েট এন্ড এক্সারসাইজ, দেন ড্রাগস, এন্ড দেন ইউ ডু সার্জারি। সো আমাদের পরীক্ষাতে এমআরসিপিতে যেটা আসবে সেটা সার্জারি কখন করব, কি ধরনের সার্জারি করব সেটা আমরা দেখতেছি। সো ওয়েট লস ডায়েটের কথা অনেক কথা বলা আছে, আমাদের ডায়েট আসলে অত বেশি জানা লাগবে না। সো কখন কোনটা করব এখানে খুব সুন্দর করে একটা ইন্ডিকেশন দেয়া আছে যে যদি শুধুমাত্র ওবেস হয়, অন্য কোনো কোমরবিডিটি নাই, ফর এক্সাম্পল তার হাইপারটেনশন নাই, তার ইসকেমিক হার্ট ডিজিজ নাই, এইসব কন্ডিশন নাই, শুধুমাত্র ওবেস, সেক্ষেত্রে আমরা ড্রাগ শুরু করব আফটার 30, সার্জারি করব আফটার 40। তবে মাঝখানে একটা সার্জারি করা যায়, 30 থেকে 40-এর মধ্যে একটা সার্জারি করা যায়, সেটাকে বলা হয় LAGB, ল্যাপারোস্কোপিক অ্যাডজাস্টেবল গ্যাস্ট্রিক ব্যান্ডিং। কারো যদি ওয়েট জাস্ট স্টার্ট অফ দ্য ওবেসিটি হয় 30 থেকে 39 বিএমআই হয়, সেক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক ব্যান্ডিং করতে পারি। সহজ কথায় স্টমাককে চাপ দিয়ে ধরে মানে বলবো বেটা দিয়ে তো খাস কেন, ওকে গলা চেপে ধরে রাখবো, দ্যাট ইজ গ্যাস্ট্রিক ব্যান্ডিং, প্যান পড়ায় দিব এত করে বেশি খাইতে না 30 পারে। থেকে 40 এটা কি বিএমআই নাকি এইজ? বিএমআই, দোজ আর অল বিএমআই, এগুলো সবই বিএমআই, ঠিক আছে। মানে ওবেসিটি স্টার্ট তো হলো 30 থেকে ওবেসিটি শুরু হয় মানে বিদেশিদের জন্য, সেটাই বলছি। সো 30 থেকে 39 এই লেভেলে যদি কারো ওবেসিটি থাকে এবং সে যদি সার্জারি চায়, দেন উই ক্যান ডু ল্যাপারোস্কোপ অ্যাডজাস্টেবল গ্যাস্ট্রিক ব্যান্ডিং। অবভিয়াসলি শুরু করবো আমরা ড্রাগস দিয়ে, কাজ না হলে আমরা এটা করতে পারি। আর 40-এর বেশি হলে আমরা সার্জারি করতে পারি। আমাদের যে মেজর সার্জারি গুলো আছে সেই সার্জারি গুলো ছবি দেওয়া আছে, দেখি ছবিগুলো এইখানে। প্রথমে হলো গ্যাস্ট্রিক ব্যান্ডিং, দিস ইজ দ্য গ্যাস্ট্রিক ব্যান্ড, এটাকে বলা LAGB, ল্যাপারোস্কোপ অ্যাডজাস্টেবল গ্যাস্ট্রিক ব্যান্ডিং। স্টমাককে আমরা চাপ দিয়ে ধরে রাখবো যাতে সে বেশি খাবার ধরে রাখতে না পারে, অল্প খেলে পেট ভরে যাবে। আর তারপর হলো স্লিপ গ্যাস্ট্রিকটমি, খুবই সুন্দর, স্টমাকের এক্সট্রা পোর্শনটা কেটে দিব, শুধুমাত্র একটা নলের মতো থাকবে, দ্যাট ইজ স্লিভ গ্যাস্ট্রেক্টমি। তারপরে আছে রো অ্যান্ড ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস, ওয়াইয়ের মতো হয়ে গেছে, দ্যাটস রো অ্যান্ড ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস। এটা মোটামুটি ইফেক্টিভ, বাট দি মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট হলো biliopancreatic diversion or hepatobiliary diversion with duodenal switch। এখানে দেখো মানে ডিউডেনামটাকে কেটে আলাদা করে ফেলছে, দুই পাশ কেটে আলাদা করে ফেলছে, প্রক্সিমাল এবং ডিস্টাল, এবং ধরো আইলিয়ামের একটা পোর্শন বা ডিস্টাল জিজোনামের একটা পোর্শন নিয়ে এসে স্টমাকের সাথে লাগাই দিছে। ফলে অ্যাক্টিভ বাওয়েল বা ডাইজেস্টিভ লুপের যে লেন্থ খুবই ছোট হয়ে গেছে, 100 সেন্টিমিটার, ওয়াও, মাত্র 1 মিটার। নর্মালি যেখানে স্মল ইন্টেস্টাইন থাকে ফিউ মিটার, তাই না, প্রায় 500 মিটার থাকে, তার মধ্যে 1 মিটার আমি রাখতেছি যে এইটুকু শুধুমাত্র ডাইজেশন অ্যাবজর্পশন করবে, লাইক আমরা আইলিয়ামটাকে রাখতেছি, আর বাকি সবটুকুই আমরা কেটে এমন ভাবে রাখতেছি যেটা ইনএক্টিভ হয়ে থাকবে। এটাতে শুধুমাত্র ওই তোমার প্যানক্রিয়াটিক জুস যেটা আছে এবং বিলিয়ারি সিক্রেশন মানে বাইলটা আসবে, এদিক দিয়ে বাইল এবং প্যানক্রিয়াটিক সিক্রেশন আসবে। সো এটাকে এই জন্যই বলা হচ্ছে বিলিও প্যানক্রিয়াটিক লুপ, এদিক দিয়ে এসে তারা হলো ডাইজেশন অ্যাবজর্পশনে হেল্প করবে। তাও অত বেশি হবে না, মানে বুঝতেই পারতেছো যে এখানে ম্যাল অ্যাবজর্পশন হবে, যেহেতু তুমি তাহলে ভাইয়া মানে ওয়েট কমতেছে কি ম্যাল অ্যাবজর্পশনের জন্য? ইয়েস, ম্যাল অ্যাবজর্পশনের জন্য। তুমি জাস্ট মানে অ্যাবজর্ব হতে দিচ্ছ না, খাবার তো সব এই 75-100 সেন্টিমিটার জায়গা দিয়ে অ্যাবজর্পশন হওয়ার আগেই সে কোলনে চলে যাবে। সো সিভিয়ার ম্যাল অ্যাবজর্পশন হবে, দিস ইজ মোস্ট ইফেক্টিভ, 100% ইফেক্টিভ থেরাপি। বাংলাদেশে হয়? করতে পারবে, বাট হয় না আসলে, কারণ এটার জন্য আসলে যে পেশেন্ট লাগবে, পেশেন্টের ক্রাইটেরিয়া সেট করা আছে, মোর দেন 60 কেজি পার মিটার স্কোয়ার, মানে হেভি ওয়েট। আমি ওই দিন গ্রুপে একটা ছবি দিছিলাম, মনে আছে, একটা ছেলের ছবি দিছিলাম, মোটা ছিল একটা। হ্যাঁ, ওর আনসারটা কিন্তু এটাই ছিল যে যেহেতু অনেক বেশি ছিল, 150 কেজি পার মিটার স্কোয়ার বিএমআই, ভেরি হাই, দেন হি নিডস biliopancreatic diversion with duodenal switch. This is the most effective surgery, more than 60 kg. আচ্ছা ভাই, এখানে যে দুজন সুইচটা যে একটা নল বাইরে আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে এটা এটা হ্যাঁ হ্যাঁ
এটা হলো যেটা বাইরে আছে প্রক্সিমাল পোর্শনটা, জাস্ট এটা ব্লাইন্ড এন্ড, কিছুই করবে না সে, ওটা রেখে দিবে হবে। এটা রেখে দিবে না এভাবে। যেটা কাজ করবে সেটা হলো এখানে তো ধরো প্যানক্রিয়াস আছে এই জায়গায়, আর এদিক হুম দিয়ে হুম বাইল ডাক্ট আছে, এটা এসে এই দিক দিয়ে তোমার হুম জুসটা নিয়ে যাবে, হুম মানে হুম কিছু তো অবজারভেশন হওয়া লাগবে। তো এই দিক হুম দিয়ে গিয়ে তো বাইল এবং প্যানক্রিয়াটিক জুস নিয়ে যাবে, গিয়ে তাও লাগাচ্ছে একদম শেষের দিকে, অল্প একটু ডাইজেশন হয়ে হুম। চলে যাবে। ঠিক আছে, অবস্থা খুবই খারাপ হবে। দিস ইজ আ প্রাইমারি ম্যালঅ্যাবজর্পটিভ প্রসিডিওর, এবং এখানে দেওয়া আছে দিস ইজ ইফেক্টিভ আপ টু 100%। এখানে শুধু ডিউরেনাল সুইচ বলছে, কিন্তু অন্যান্য বইয়ে দেখবে এইভাবে লেখা আছে বিলিও প্যানক্রিয়াটিক ডাইভারশন উইথ প্যানক্রিয়াটিক সুইচ। এখানে কি স্টক কাটে ডিউরেনাল কোনো? সুইচ, স্টমাকটা অল্প একটু কাটে, যে দেখো কিছুটা পোর্শন কেটে দেয় স্টমাকের। সো এখানে দেখো, যেহেতু তার প্রক্সিমাল ডিউরেনাম এফেক্টিভ না, প্রক্সিমাল জেজুনাম নাই, মানে অ্যাবজর্পশনের ক্যাপাসিটি নাই, সো আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, এবং ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হতে পারে, অল দ্য মিনারেলস ক্যান বি ডেফিসিয়েন্ট। ঠিক আছে, যেন মর্টালিটি কিন্তু বেশি, সিরিয়াস প্রসিডিওর, সিরিয়াস প্রসিডিওর, অনেকেই মারা যায়। আর গ্যাস্ট্রেক্টমি করলে যে 2-3টা ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি হতে পারে, সেটা হলো আয়রন আর বি 12, এটা আমরা জানি। সো এদেরকে হয়তো এটা একটু এক্সট্রা সাপ্লিমেন্ট দিতে হবে। সো আমরা কোনটা কখন কনসিডার করবো সেটা বলছিলাম। যদি বিএমআই 30 থেকে 39 হয়, ডো দিস। যদি 40 থেকে 60 হয়, ডো দোজ টু। মোর দেন 60 হয়, এটা করবা। তাহলে 40 থেকে 60 জন্য আমার কি আছে? গ্যাস্ট্রিক স্লিভ, মানে স্লিভ গ্যাস্ট্রেক্টমি, আর হলো রো অ্যান্ড ওয়াই। সো দোজ আর বিটুইন 40 to 60. This is more than 60, and this is bending. This is less than 40 যদি হয়, তাহলে আমরা ব্যান্ডিং করব। তবে লেস দেন 40 তে আমরা ইনিশিয়ালি কি ট্রাই করব? উই ট্রাই উইথ ড্রাগস। এখন এখানে ড্রাগের নাম দেওয়া আছে, সিবুট্রামিন তো এখন ইউজ করা হয় না। আমরা ড্রাগ কি দেই? ক্লাসিক ড্রাগ হলো অর্লিস্ট্যাট। অর্লিস্ট্যাট কি করবে? লাইপেজ ইনহিবিশন করবে, সো লিপিডটা অ্যাবজর্পশন ডাইজেশন হবে না, চলে যাবে, স্টিয়াটোরিয়া হবে। দ্যাটস হাউ আমার ওয়েটটা লস হবে, এবং পেশেন্টেরও খারাপ লাগবে। এই জন্য পেশেন্ট কি করবে? ফ্যাটি ফুড খাবে না, কারণ ফ্যাটি ফুড খেলে তার ব্লোটিং হবে, পেট ফুলে যাবে, অনেক বেশি গ্যাস হবে। ঠিক আছে, সো সে অ্যাভয়েড করবে খাবারটা। সাইড ইফেক্ট, লুজ টুল ওয়েলদি ডাম্পিং, মানে স্টিয়াটোরিয়া হবে, অনেক বেশি ফ্ল্যাটাস হবে, অবস্থা খুব খারাপ হবে। ঠিক আছে, সো আমরা এটা দিতে পারি। এডিশনাল ড্রাগ যেটা আমরা দেই না খুব বেশি, সেটা হলো লো ডোজ ফ্যান্টারামিন এন্ড টোপিরামিড, এটা একটা কম্বিনেশন। একটা কম্বিনেশন আছে যদি আমরা কিছু সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ দিই, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ সেটা দিতে পারি, যেমন নরেড, অর বুপ্রোপিয়ন অ্যালং উইথ ন্যালট্রিক্সন। ন্যালট্রিক্সন আমরা যেরকম অ্যালকোহল অ্যাবিউজ ট্রিটমেন্টে ইউজ করতে পারি, সিমিলারলি এটা তোমার ডায়েটারি ইনটেকটা কমায় দেয়। সো ন্যালট্রিক্সন প্লাস নরেড আর ন্যালট্রিক্সন প্লাস বুপ্রোপিয়ন আমরা ইউজ করতে পারি। বুপ্রোপিয়নের একটা ক্লাসিক ইন্ডিকেশন হলো সিজেশন অফ হোয়াট? সেডেটিভ। সো স্মোকিং সিজেশন। বাইরের দেশে স্মোকিং সিজেশন করতে বুপ্রোপিয়ন ইউজ করা হয়। ঠিক আছে, এই ড্রাগটা প্রেসক্রাইব করলে স্মোকিং টেন্ডেন্সিটা, যাদের ক্রেভিং হয়, এই ক্রেভিংটা হয় না অত বেশি। আর ড্রাগের নাম বলছে, এটা মুখস্থ করতে পারো, 5-HT2C ইনহিবিটর, লরকাসেরিন। যেহেতু সেরোটোনিন ইনহিবিটর, এই জন্য লাস্টে সেরিন রাখছে। সেরোটোনিন ইনহিবিটরের মধ্যে লরকাসেরিন, খুবই অদ্ভুত নাম, বাজে একটা নাম না? লরকাসেরিন ডাজন্ট সাউন্ড নাইস। আর GLP-1 আমরা তো জানি, যাদের ধরো 2 ড্রাগ 3 ড্রাগ কম্বিনেশনেও তোমার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, উই আর থিঙ্কিং অফ স্টার্টিং ইনসুলিন অ্যান্ড দ্য পেশেন্ট ইজ ওভারওয়েট। কি বললাম? 2 ড্রাগ 3 ড্রাগ কম্বিনেশনও ভালো হচ্ছে না, তাহলে আমি ইনসুলিন চিন্তা করতেছি, আবার দেখলাম পেশেন্ট ওভারওয়েট, আমি চিন্তা করলাম যে ইনসুলিন শুরুর আগে আমরা আর কিছু করতে পারি কিনা, যা করলে এক তো ডায়াবেটিস ভালো হবে, আর 2 হলো পেশেন্টের ওয়েট লস হবে। দেন উই গিভ হোয়াট? উই গিভ ট্রুলিসিটি। ট্রুলিসিটি যদিও সবসময় অ্যাভেলেবল না, ক্লাসিক ড্রাগ হলো লিরাগ্লুটাইড, উই ক্যান গিভ দ্যাট। আর ট্রুলিসিটি হলো ডুলাগ্লুটাইড, which is another GLP-1 agonist. দাম বেশি, সাধারণত যারা ধনী লোক তারা খাবে মানে ইনজেকশন দিবে তাদেরকে। দিবে না, কেউই দিতে চাইবে না এত টাকা দিয়ে। না, দিতে চাইবে, টাকা তো তোমার আমার না কম, আমরা না গরিব, বাংলাদেশে অনেক ধনী আছে। ভাই আরেকটা কথা আছে না, যদি এটা তাহলে পেশেন্টের খাওয়ার প্রতি আগ্রহ কমে যাবে, সে তো এটার প্রতি ওষুধ নেওয়ার পর দেখবে যে সে মানে খাইতে গেলেও পারতেছে না, বা একটা অনীহা চলে আসবে, তাই না? কিছুটা তো আসবেই অবভিয়াসলি, আর হলো তার মেটাবলিক প্রোফাইলটাও চেঞ্জ হবে। নতুন একটা ড্রাগ আসছে দেখলাম ভাই, লিনোটাইপ ই,
মানে ও লিনা হ্যাঁ হ্যাঁ, এটা তো লঞ্চ লঞ্চ করবে কিছুদিন পরে, আমাদেরকে বলছিল। করছে মানে করছে, বাট মানে ওই প্রোগ্রাম করবে আর কি। টাকা আর 45 টাকা একটা দাম। কোনটা কোনটা জানি ভাই? লিনাটেপ ই, লিনাটেবি ভালো ড্রাগ না? কি বলতে কি বলতে? এম্পার লিনো দুইটাই ও আছে, আচ্ছা, আচ্ছা, বুঝতে খারাপ পারছি। হওয়ার কথা না। না ভালো ড্রাগ, আসলেই ভালো ড্রাগ, মানে শুনে ভালোই লাগতেছে। আমাদের তো এটা লিখতে হবে সবচেয়ে বেশি কার্ডিয়াক পেশেন্টদেরকে, লিনাটেপ ই। কারণ যাদের কার্ডিয়াক ডিজিজ আছে তাদের আবার রেনাল ফেলিওরও থাকে, সো গুড ভাইয়া ড্রাগ। কার্ডিও, রেনাল, নিউরো, এন্ড্রো একসাথে। একসাথে ইয়েস। সো সার্জারি এগুলো সবই হলো ব্যারিয়াট্রিক সার্জারি, আমরা সব রিভিউ করে ফেললাম। স্টারভেশন ফ্যামাইন থেকে আমাদের যেটা লাগবে সেটা হলো স্পেশালি রিফিডিং সিনড্রোম। যখন র্যাপিডলি আমরা ফিডিং করাই, যেমন স্টারভেশন বা একটা ক্লাসিক সিচুয়েশন হলো যারা খায় না, যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা পেশেন্ট, তারা কয়েকদিন ধরে অনেক মানে সিভিয়ার অ্যানোরেক্সিয়াতে ভুগে তারা খায় না, অথবা তারা অনেক বেশি পার্কেশন করে সব বের করে দেয়। তাদের ক্ষেত্রে আমরা যদি হসপিটালে ভর্তি করি টু ফিড দেম, এবং আমরা যদি অনেক বেশি দিয়ে দিই, তখন যেটা হবে তাদের ইনসুলিন রিলিজ হবে, খাবার দেওয়ার সাথে সাথে ইনসুলিন রিলিজ হবে, এবং ইনসুলিনটা সবকিছুই সেলের ভিতরে ঢুকাবে অ্যালং উইথ গ্লুকোজ। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছিলাম, এই তিনটার মধ্যে পটাশিয়াম, ফসফেট এবং ম্যাগনেসিয়াম, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা ছিল? ফসফেট। ফসফেট। সো সবগুলো ভিতরে ঢুকবে, তার মধ্যে ফসফেটটা ভিতরে ঢোকার কারণে পেশেন্টের সিভিয়ার ফ্যাটিক হবে এবং রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, রেসপিরেটরি শর্টনেস অফ ব্রেথ হবে, রেসপিরেটরি ডিপ্রেশন হবে, even it can cause cardiac arrest due to potassium changes hypokalemiaর জন্য, muscular weakness mainly due to the phosphate change. সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো 50% অফ দ্য রিকোয়ার্ড যে ফুড বা ডায়েট আছে বা ক্যালোরি আছে, সেই 50% আমাকে দিতে হবে, তার ওয়েট অনুযায়ী যতটুকু এক্সপেক্টেড তার 50% আমি দিব, বেশি দিব না। এবং স্লোলি আমরা আস্তে আস্তে আপ টাইট্রেট করবো, তাহলে পরে রিফিডিং সিনড্রোম হবে না। এটা অত বেশি হাই yield না। কমপ্লিকেশনস অফ প্যারেন্টাল নিউট্রিশন, এটা মেইনলি সার্জারি কোয়েশ্চেন, বাট এটা খুবই কমন সেন্স টাইপ অফ ইজি কোয়েশ্চেন। সামনে আগাই। তা তো বেশি লাগবে না। ভিটামিনস, ইয়েস উই নিড ভিটামিনস। এখানে এই চ্যাপ্টার একটা হাই yield পয়েন্ট হলো ভিটামিনস। তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সির ফিচার আমরা পড়েছি কিছুটা, আই ফিচার পড়েছি। আই ফিচার ছাড়া আর কোথায় ফিচার হবে? স্কিন। স্কিন, ইয়েস, টোড লাইক স্কিন হয়ে যাবে না ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি হয়। আর কিসের রিস্ক বাড়বে, কোন ধরনের ইনফেকশনের রিস্ক বাড়ে? জিআইটি। জিআই অ্যান্ড রেসপিরেটরি। যেমন রেসপিরেটরি ট্র্যাক্টে বাচ্চাদের যাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে, ম্যালনারিশড বাচ্চা, তাদের একটা স্পেসিফিক ইনফেকশন খুব বেশি হয়। The infection causes cough, coryza, and conjunctivitis. Measles. Measles. So measles child means the patient will require vitamin A supplement, high dose of vitamin A supplement. ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের সবারই আছে, বাংলাদেশের ইচ এন্ড এভরি পার্সন সবারই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, কারণ আমরা খুবই অলস, রোদ্রে থাকি না কেউই, ঠিক আছে? সো সবারই ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া উচিত। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি যদি ভাই ডেফিসিয়েন্সি থাকে হ্যাঁ, তাহলে এটা সিম্পটমটা কি হবে? ভেরি ইজি, ফ্যাটিক, এক্সট্রিম ফ্যাটিক হবে, দুর্বল মানে লাগবে হাত অনেক। পায়ে যে চাবায় ওইটার জন্য চাবানো ভিটামিন হতে ডি। পারে, চাবানো তো একটা কমন টার্ম, চাবানোর কমন রিজন হলো ডিহাইড্রেশন। হাত পায়ে চাবায়ের কমন একটা রিজন হলো ডিহাইড্রেশন, ভিটামিন ডি এর জন্য হতে পারে। আর দুর্বলতা, অনেক বেশি ফ্যাটিক লাগবে, সিভিয়ার ফিজিক্যাল ফ্যাটিক। আর মানুষের ফিজিক্যাল ফ্যাটিক থাকলে মেন্টাল ফ্যাটিকও চলে আসে, কোনো কিছু করতে ইচ্ছা করবে না। দ্যাট ইজ ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। দেখা গেছে বাংলাদেশে যে স্টাডিগুলো আছে, ভিটামিন ডি লেভেল করলে বেশিরভাগ মানুষেরই ভিটামিন ডি কম আসে। সো তোমরা ভিটামিন ডি প্রেসক্রিপশন হাত খুলে করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রেসক্রিপশনটা ভাই কিভাবে করব? তুমি নর্মাল যাদের ডেফিসিয়েন্সি ওরকম সিভিয়ার ম্যানিফেস্টেশন নাই, তাদেরকে শুধুমাত্র ক্যালবো ডি দিয়ে দিবা ওয়ান্স ডেইলি বা টুয়াইস ডেইলি। আর যাদের সিভিয়ার ম্যানিফেস্টেশন, সিভিয়ার আছে ডেফিসিয়েন্সি, তাদেরকে তুমি ধরো তুমি ভিটামিন ডি যে মেগা ডোজ, লার্জ ডোজ দিতে পারো, স্টস থেরাপি, তাহলে 2 লাখের ডোজ আছে একটা, এটা দিতে পারো। অথবা তুমি
40,000 যে ইউনিট গুলো আছে 40,000 ইউনিট, যেমন উইকলি একটা করে। ডিভাইন, হ্যাঁ যেমন ক্যাপসুল ডিভাইন 40,000 আইও, হ্যাঁ once a week for 6 weeks। এটা দিলে আরেকটা মোটামুটি শোনা হয় দুধের সাথে মিক্স করে খায়, এটা কি 1 লাখেরটা? 2 লাখের একটা আছে, 1 লাখের আছে, ওই যে স্কোয়ারের আছে। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে দুধের সাথে দিতে হয়। তুমি খাই ফেলতে পারো। তুমি এই যে এখানে অ্যাম্পুলটা আছে 2 লাখের যে অ্যাম্পুল স্টস থেরাপি বলে, এই অ্যাম্পুলটা ভেঙে খেয়ে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। খেয়ে ফেললে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। আচ্ছা ভাই, কত বেশি মানে ভিটামিন ডি খাইলে রেনাল স্টোনের চান্স থাকে, এরকম কোনো কিছু পাওয়া যায়? এইটার ডোজ গাইলে আমার খেয়াল নাই। তুমি মাল্টিপল ডোজ খাও তাহলে হতে পারে, আনলাইকলি, আমাদের দেশে আনলাইকলি এটা হওয়ার চান্স কম। কারণ আমি আসলে কনফিউজ। আমার আব্বার হচ্ছে রেনাল স্টোনের অপারেশন হয়েছিল, মানে আব্বু প্রায় 4 বছর ধরে ভিটামিন ডি। না 4 বছর ধরে ভিটামিন ডি খাওয়ার কোনো দরকার নাই। ভিটামিন ডি সাধারণত প্রেসক্রিপশন করতে হয় 2 to 3 মান্থস, ঠিক আছে? 2 to 3 মান্থস এ ইয়ার ইজ এনাফ। 2 to 3 মান্থ যদি কেউ ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেয় তাহলে এনাফ, এর বেশি দিন লাগবে না। মানে ইয়ার্স মানে টানা খাওয়ার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ তুমি যদি টানা খাও কয়েক বছর তাহলে তো হবেই। ভাই ক্যালসিয়ামের ক্ষেত্রে এরকম কোনো রিকমেন্ডেশন আছে? ক্যালসিয়ামের ক্ষেত্রে মানে ডিউরেশন? হ্যাঁ, ডিউরেশন। না ক্যালসিয়ামের ক্ষেত্রে ওরকম আসলে সাইড এফেক্ট হয় না আসলে। কনস্টিপেশন কনস্টিপেশন হতে পারে, বাট ডিউরেশন রিকমেন্ডেশন ওরকম নাই, কারণ আসলে ক্যালসিয়ামের চেয়ে আমাদের দরকার বেশি হলো ভিটামিন ডিটা, ঠিক আছে? কারণ আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ডায়েট আছে, ডায়েটে মোটামুটি ক্যালসিয়াম থাকে, খারাপ না। সো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি তোমার না থাকে তাহলে ক্যালসিয়াম আলাদা করে আসলে খাওয়ার খুব বেশি দরকার নাই। যা আছে সেটাই তোমার ভালো করে অ্যাবজর্পশন হলে এনাফ, চলে। বাট রিকমেন্ডেশনটা আমি বলতে পারছি না, এটা দেখতে হবে। তারপরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে আমরা ফিচার গুলো হয়, আদার ফিচার আমরা জানি অ্যাডাল্টের ক্ষেত্রে হবে অস্টিও ম্যালাসিয়া, তার মানে এক্সেস অফ আনমিনারেলাইজড ম্যাট্রিক্স, যেটাকে বলে অস্টিওয়েড। মানে বোনস থাকবে, বোনস মোটা হবে, কিন্তু বোনসের ভিতরে শক্তি থাকবে না, মানে আয়রন থাকবে, মানে ডি থাকবে না, মানে ক্যালসিয়ামটা ক্যালসিফিকেশন না হওয়ার কারণে শুধু অস্টিওয়েডটাই থাকবে। সো বোনসটা ইজিলি ব্রেক হবে, বেঁকে যাবে, এবং আলটিমেটলি পেশেন্টের পেইন হবে। সো যাদের ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে তাদের কিন্তু বোনসে ধরলি টেন্ডারনেস থাকে, ব্যথা করে, একটু চাপ দিলেই, জোরে চাপ দিলেই অনেক বেশি ব্যথা করে ডিউ টু দ্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আর যদি ইয়াং বাচ্চাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, উই নো ইট কজেস রিকেটস। সো রিকেটস হলে কি ফিচার হবে পেশেন্টের? বোয়িং অফ লেগস হবে, ইয়েস। এবং তাদের যে এক্সট্রা করলে আমরা চেঞ্জ গুলা পাবো, ওই চেঞ্জ গুলা হবে সাধারণত মেটাফাইসিসে। মেটাফাইসিস গুলো ফুলে যাবে এবং হলো মেটাফাইসিয়াল কাপিং হবে, হ্যাঁ, কাপের মতো তৈরি হবে ওখানে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ইন রিকেটস। ভিটামিন ই ডেফিসিয়েন্সি হলে যেটা হয় সেটা হলো পেশেন্টের ভিটামিন B12 এর মতোই একটা এসসিডি লাইক ফিচার হতে পারে, ঠিক আছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে। আর ভিটামিন কে ডেফিসিয়েন্সি মানে দ্য পেশেন্ট উইল হ্যাভ ইনক্রিজড রিস্ক অফ ব্লিডিং। কাদের হবে? যারা ধরো লং টার্ম অ্যান্টিবায়োটিক খায়, তাদের বাওয়েলে গাটের যে ফ্লোরা আছে সেই ফ্লোরা ডিস্ট্রয়েড হয়, তখন তোমার ভিটামিন কে ডেফিসিয়েন্সি হতে পারে। ই ডেফিসিয়েন্সি হলে অ্যাসিড হবে, মানে সাবইকুইট কম্বাইন্ড ডিজেনারেশন টাইপ। হ্যাঁ, সাবইকুইট কম্বাইন্ড ডিজেনারেশন টাইপ, এবং এটাতে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথিও হয়। পেরিফেরাল নিউরোপ্যাথিতে আমরা তো ক্লাসিক্যালি জানি B1, B6 এন্ড B12, তার সাথে কিন্তু দেখবা ডেভিডসন বক্সে কিন্তু ভিটামিন ইটাও দেওয়া আছে। এখন অ্যাসিড লাইক ম্যানিফেস্টেশন মানে ডর্সাল কলাম লেশন হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, এমন কিছু কিছু বইয়ে বলা আছে ইট ক্যান অলসো কজ সাম সর্ট অফ হেমোলাইটিক অ্যানিমিয়া। তবে এটা খুব বেশি ডেফিসিয়েন্সি হয় না। B1 ডেফিসিয়েন্সির ক্লাসিক ফিচার আমরা কিছু কিছু নিউরোলজিতে পড়েছি। যদি B1 ডেফিসিয়েন্সি হয়, কাদের হবে? যারা অনেক বেশি ড্রিঙ্ক করে, alcohol abuser. So alcohol abuser comes to you in a confused state. What do? You give thiamine infusion. And then you give glucose. Not glucose first, thiamine first. আর যখন এরকম থায়ামিন ডেফিসিয়েন্সি হয়, ইনিশিয়ালি হবে ওয়ার্নিক সিনড্রোম। ওয়ার্নিক সিনড্রোমে কি হবে মনে আছে? অ্যাটাক্সিয়া হবে, কনফান্ডিবুলাম, নিস্টেগমাস হবে, অ্যাটাক্সিয়া, নিস্টেগমাস, অফথালমোপ্লেজিয়া, ঠিক আছে? কিছুটা কনফিউশন থাকতে পারে, বাট পরের স্টেজে হলো কোরসাকফ সিনড্রোম। কোরসাকফ সাইকোসিস হবে, তাহলে তখন সে কি করবে? কনফ্যাবুলেশন করবে।
মানে গল্প বানায় বলবে, গল্প যখন বানানো শুরু করবে বুঝবে he's gone, Korsakoff syndrome, which is the irreversible stage. আর ওয়ার্নিকটা reversible. B2 deficiency usually ankylosing এর commonest cause. B3 deficiency আমরা তো বললাম। B6 deficiency মানেই হলো এক ধরনের স্পেশাল টাইপ অফ অ্যানিমিয়া হবে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। নট মেগালোব্লাস্টিক, লেডের সাথে রিলেটেড, লেডেও এরকম অ্যানিমিয়া হয়, আমি ক্লু দিয়ে দিলাম। সাইডোপ্লাস্টিক অ্যানিমিয়া। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া ফর এক্সাম্পল, তুমি যদি একটা পেশেন্টকে আইএনএ স্টার্ট করো, তার কি ধরনের অ্যানিমিয়া এক্সপেক্ট করো হতে পারে? সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, because INH cause deficiency of activated form of B6, মানে সহজ কথা B6 deficiency করে। তাহলে এক হলো সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, আর একটা হলো পেরিফেরাল নিউরোপ্যাথি হবে। ফলেট ডেফিসিয়েন্সি মানেই হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আমরা এটা ইনস এন্ড আউট পড়েছি, B12 এর ইনস এন্ড আউট আমরা পড়েছি আগেই, আর সিউট আমরা রিভিউ করলাম। প্রেগন্যান্সিতে সব ডিফিসিয়েন্সি হতে পারে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কন্টিনিউয়াসলি আমাদেরকে সাপ্লিমেন্ট দিতে হবে কিছু আছে, যেমন আর্লি প্রেগন্যান্সিতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফলেট। যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? নিউরাল টিউব ডিফেক্ট। And then later pregnancy, যখন বাচ্চার bones develop করা শুরু করে, like at the second trimester and beyond, then vitamin D deficiency হতে পারে। We need that. We need iron. Where is iron? Iron দেয় নাই, so ironটা খুবই লাগবে। আর বাকি ভিটামিন গুলো অত এসেনশিয়াল না, আয়োডিনটা তো আমরা সল্ট খাই ওখানেই আছে, বাকি ভিটামিন গুলো আমরা দিতে পারি, নাও দিতে পারি। ল্যাকটেশনের ক্ষেত্রে বলছে যে ল্যাকটেশন হলে ভিটামিন B12 না যে মেগালোব্লাস্টিক আর আরটা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার মধ্যে পার্থক্য মনে শুধু তাদের কাছে থাকবে বলছিলেন, যে মেগালোব্লাস্ট থাকবে ভিটামিন B12 এবং আরটা কোনটা জানি বলেছিলেন? ফলেট। এই দুটোই, ফলেট এন্ড B12, এই দুটোই হলো মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আর এছাড়া বাকি যে কন্ডিশন গুলো আছে সেগুলো হলো নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, যেমন অ্যালকোহল, লিভার ডিজিজ, hypothyroidism, myelodysplastic syndrome. Those are all non-megaloblastic macrocytic anemia. বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট আমাদেরকে কোনটা করতে হয় প্র্যাকটিক্যালি, আমরা এটা করতে পারি, যেমন ভিটামিন ডি লেভেল, যে প্লাজমা 25 হাইড্রোক্সি ভিটামিন ডি, এটা এখন করা হয়। অনেক টাকা লাগে তাই না? 3K প্লাস। যেমন ল্যাবে একটা পেশেন্ট করছিল, 5,000 টাকা লাগছে। বাপরে বাপ, করাচ্ছে ভাই তুমি 5,000 টাকার ক্যালসিয়াম আর ভিটামিন ডি খেয়ে ফেলো, চলবে, ধরে নিলাম তোমার আছে। বিএসএমইতে মনে হয় 2500 টাকা লাগে। বিএসএম তো মনে হয় আর কম না, যেমন নিউক্লিয়ার মেডিসিনে মনে হয় করে তাই না বিএসএমইতে। ভাই একটা আউট অফ দ্য ট্র্যাক কোশ্চেন, নিউক্লিয়ার মেডিসিনের ফিউচার কেমন বাংলাদেশে? I don't know. খালি ডিজিজ হবে কতগুলা। এটার ফিউচার এটা মেইন ট্র্যাক না, বুঝছো? নিউক্লিয়ার মেডিসিনটা মানে that's not a main track, ডক্টরদের একটা ধরো মেইন হাইওয়ে। This is not the highway, this is like a side route, nuclear মেডিসিনটা। এই জন্য this should be kind of like a last resort, ঠিক আছে? এটা ইজিয়ার হবে তোমার জন্য, বাট স্কোপ সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া নাই। পাস রেট কেমন? পাস রেট বলতে পারছি না, এটার সম্পর্কে আসলে খুব ভালো আইডিয়া। আমাদের সাথে একজন ছিল রেসিডেন্ট, একবার পাইছিলাম, তাকেও তো স্যার দেখলাম আটকায় দিল একটা ব্লকে, তারপরে আবার করতে বললো। মানে কেউই আইডিয়া দিতে পারে না, তো জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, আমি আসলে আইডিয়া দিতে পারতেছি না। ওই ছেলেটার সাথে দেখা হইলে আমি হয়তো বলতে পারবো। আচ্ছা, ওর সাথে যদি দেখা হয় তাহলে তোমার সাথে কথা বলা দিব না। আচ্ছা, থ্যাংক ইউ। যার কাছে জিজ্ঞেস করি যে এই সাবজেক্ট আছে সেই সাবজেক্ট সম্পর্কে তার কথা, মানে হ্যাঁ হ্যাঁ, মানে যে সাবজেক্টটা আছে তার কাছ থেকে ওই সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করলে সে ওটা নিয়ে হতাশ। বেসিক্যালি কারো কাছে এটা আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি, এটা একটা মানে বিলাসিতা আর কি। এরকম হতাশা দেখানো, এটা হলো যে পরীক্ষার আগে বলে না, দোস্ত কিছুতে পড়লাম না রে, এই ধরনের বিলাসিতা। সবগুলাই মেডিকেলের এই দুষ্টগুলাই কাজটা করে, ঠিক আছে? এদের চরিত্র সারা জীবনও চেঞ্জ হবে না, ঠিক আছে? বড় হইলে যে চান্স পাইতেছে না, আর এই কথা বললে তার আরো খারাপ লাগবে।
হ্যাঁ, এদের চরিত্র চেঞ্জ হবে না, এরকমই থাকবে। ঠিক আছে, সবগুলা এর মধ্যে সাবজেক্টের মধ্যেই ধরো, যেমন কার্ডিওলজিতে, হ্যাঁ ঠিক আছে, কার্ডিওলজিতে লোকজনের সংখ্যা বেশি, বাট স্টিল দরকার আছে তো, কার্ডিয়াক পেশেন্টের সংখ্যা তো কম না, হিউজ পেশেন্ট, কমবেও না কখনো। কমবেও না কখনো। অ্যান্ড সেম ফর এন্ডোক্রাইনোলজি, পেশেন্ট কমবে না। সেম ফর জিআই, বাংলাদেশের সবারই পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, বাংলাদেশের সবারই কোমর ব্যথা, সো অর্থোপেডিক ডাক্তার বা ফিজিক্যাল মেডিসিন, অল স্পেশালিটি। হ্যাঁ ঠিক, কিছু স্পেশালিটি আছে যে এখন একটু প্রিফারেন্স পাচ্ছে, যেমন অনকোলজি এখন একটু প্রিফারেন্স পাচ্ছে এই জন্য যেহেতু হ্যাঁ, দেশে। রিউমাটোলজি সাবজেক্টটার সামনে কেমন ডিমান্ড থাকে? কোনটা? রিউমাটোলজি। রিউমাটোলজি তো স্পেশালাইজ সাবজেক্ট, মেডিসিনের একদম মেডিসিনের কোর সাবজেক্ট একটা, অবভিয়াসলি খুব হাই ডিমান্ড, যেহেতু পেশেন্টের এরকম ফিজিক্যাল ইলনেস গুলা, বডি এক, লো ব্যাক পেইন, এগুলা খুবই কমন, সো রিউমাটোলজি এর খুব ভালো ফিউচার আছে। ভাই রিউমাটোলজি একজন রেসিডেন্ট ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। হ্যাঁ, তো উনি বললেন যে মানে রিউমাটোলজি নেক্সট আফটার 10 ইয়ার্স অর্থোপেডিক্স শুধুমাত্র সার্জারি ডিল করবে, বাকি সব ব্যথা রিউমাটোলজি আর ফিজিক্যাল মেডিসিন ভাগ করে নেবে। হ্যাঁ তাই তো। ওনার কথাটা আমার কাছে ভালো লাগছে। আর আদার্স রিউমাটোলজি তো তো ইয়ে আছে, কিছু ইন্টারভেনশন টাইপের আছে, লাইক মাসেল বায়োপসি মাসেল টাইপস, আল্ট্রাসোনোগ্রাফি, মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিটা আছে ওদের হাতে। আচ্ছা, এবং এই আর্টিকুলার যেগুলো দেয়, এটা কি রিউমাটোলজিস্টরা দিতে পারবে নাকি অন্য কেউ? মানে বেসিক্যালি এটা অর্থোপেডিকরাই দিয়ে দেয় দেখি কোনটা? বেশিরভাগ, মানে ইন্টার্টিকুলার যেগুলো দেওয়া হয়। ও না, রিউমাটোলজি দিতে পারবো, ওয়াই নট, এটা তো রিউমাটোলজিস্টরা দেওয়ারই হ্যাঁ, কথা। এখন এখন এগুলো সব অর্থোপেডিক্স ডিল করে, বাট আলটিমেটলি নেক্সট 10 ইয়ার্স হুম, মানে এগুলো সব ফিজিক্যাল মেডিসিন এবং রিউমাটোলজি ডিল করবে। রিউমাটোলজি ডিল করবে। ফিজিক্যাল মেডিসিন ধরো ফিজিওথেরাপি রিলেটেড, বাট এই যে ইনজেকশন ইনজেকশন গুলা that should be given by rheumatologist. তারপরে আমাদের বাকি যে লেভেলগুলো আছে সেগুলো করা লাগে না আমাদের, যেমন B1 লেভেল অনেক সময় করতে হয়, এটা পরীক্ষাতে আসে, রেড সেল ট্রান্সকিটোলেজ অ্যাক্টিভিটি, এটা হলো মোস্ট স্পেসিফিক টেস্ট। B12 লেভেল আমরা এটা করতে পারি, প্লাজমা B12 করা হয় ওভারঅল। আর আরেকটা জিনিস করা যায় সেটা হলো মিথাইল ম্যালোনিক অ্যাসিড। কি হবে ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে? মিথাইল ম্যালোনিক অ্যাসিড will be increased. This is the most specific test for B12 deficiency. B12 লেভেল আমরা সবাই করি, কিন্তু এটা যেহেতু একটু পোরলি সেন্সিটিভ এন্ড স্পেসিফিক, আমরা যেটা করতে পারি, যেটা করা হয় না, বিদেশে ইউএসএ তে হয় বা ইউকে তে হয়, সেটা হলো মিথাইল ম্যালোনিক অ্যাসিড। এবং এটাতে তুমি কিন্তু ইজিলি ফলেট এবং B12 ডেফিসিয়েন্সি ডিফারেন্সিয়েট করতে পারবা। ফলেটে কি হবে, মিথাইল ম্যালোনিক অ্যাসিড লেভেল নর্মাল থাকবে, বাট B12 ডেফিসিয়েন্সি মানেই মিথাইল ম্যালোনিক অ্যাসিড লেভেল উইল বি হাই। আর ফলেট ডেফিসিয়েন্সি মেজার করার জন্য ফলেট দেখবেও, প্লাস আমরা রেড সেলের ভিতরে আমরা ফলেট অ্যাসেস করতে পারি। সো এগুলো আমরা পড়ে ফেলছি, এটার ভিতর দিয়ে আমি আর খুব বেশি যাব না, এগুলো তোমরা বারবার পড়েছো। সো এখানে কিছু পয়েন্ট আছে, এগুলো আমরা লিভার যখন পড়ি সেখানে পড়েছিলাম, না? ফ্যাক্টরস হুইচ আর ডিপেন্ডেন্ট অন ভিটামিন কে, 2, 7, 9, 10 and প্রোটিন সি প্রোটিনের প্রোটিন সি প্রোটিন। এখানে কিন্তু প্রোটিন সি প্রোটিনের কথা এরকম বলা নাই, বাট আছে, ঠিক আছে। ডেভিডসন ইজ নট দ্য অনলি বুক ইন দ্য ওয়ার্ল্ড। সো যদি ভিটামিন কে অ্যান্টাগনিজম ওয়ারফারিন দেই, ইনিশিয়ালি কোনটা কমে যাবে? ওয়ারফারিন দিলে প্রোটিন সি প্রোটিনেস কিন্তু ইনিশিয়ালি কমবে। 7 সো প্রোটিন সি প্রোটিনেস ইনিশিয়ালি কমে গেলে তখন তাদের ইনিশিয়ালি একটা কি স্টেট ডেভেলপ করবে? Procoagulant. Procoagulant state. So the patient has increased risk of developing skin necrosis due to thrombosis in the superficial vessels. এই জন্য আমরা ভিটামিন কেটাকে আমরা প্রথমেই শুরু না মানে ওয়ারফারিনকে প্রথমেই শুরু না করে উই কম্বাইন ইট উইথ হেপারিন। হেপারিন যখন দেয়া চলতেছে সেই অবস্থাতে আমরা ওয়ারফারিন শুরু করে দেই। এটা তো ওই যে রিমারা ছিল, আমরা থায়ামিন যখন বায়োকেমিস্ট্রি পড়তাম তখন থায়ামিন তো খুবই হাই বায়োকেমিস্ট্রির জন্য, কারণ যে ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ের, এর যে এনজাইমটার নাম ছিল মনে আছে? পাইরুভেট হাইড্রোজেনাস PDH, হ্যাঁ না? এই এনজাইমটার জন্য দরকার হলো ভিটামিন B1, আর এটা হলো আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনেট হলো আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনাস, আর এটা হলো ট্রান্সকুটেলেজ।
মানে ভিটামিন বি ওয়ান অ্যাক্টিভিটি দেখার জন্য আমি কিন্তু ট্রান্সকিটোলেজ অ্যাক্টিভিটি দেখতে পারি ইনসাইড দ্য আরবিসি। যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ট্রান্সকিটোলেজ অ্যাক্টিভিটি কমে যাবে। হ্যাঁ, একটু আবার বলবেন এটা কি? মানে ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি হলে আরবিসির ভিতরে ট্রান্সকিটোলেজ অ্যাক্টিভিটি কমে যাবে বিকজ ইটস ডিপেন্ডেন্ট অন দ্য বি ওয়ান অ্যাক্টিভিটি। বি ওয়ান যদি না থাকে বা থায়ামিন না থাকলে ট্রান্সকিটোলেজ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো সেটাই আমরা অ্যাসেস করতে পারি ইনসাইড দ্য আরবিসি। আচ্ছা, বেরি আমরা জানি ড্রাই এন্ড ওয়েট। ড্রাই মানে হলো নিউরোপ্যাথি আর ওয়েট মানে হলো হার্ট। হার্ট ফেইলিয়ার হবে। এটা কর্সাকফ এন্ড ওয়ার্নিক আমরা তো বললাম। বি টু আমরা পড়ে আসছি মেইনলি গ্লসাইটিস, স্টোমাটাইটিস এন্ড চিলোসিস। স্টোমাটাইটিসটাই বেশি করে, ঠিক আছে, বাট গ্লসাইটিসও করতে পারে রিয়ালি। দেখো ডেভিসনের এই বইটা আমার কাছে পেইন লাগে, যেখানে গ্লসাইটিস লেখা ছিল সেখানে কিন্তু ঠিকই বি12, ফলেট আর আয়রন দেওয়া, কিন্তু এখন আবার রিবোফ্লেভিনের ভিতরে কিন্তু আলাদা করে গ্লসাইটিস লিখে দিছে। এখন যদি পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন করে, স্যার যদি প্রথম জায়গা থেকে কোয়েশ্চেন করে তখন রিবোফ্লেভিন অপশন দেয়, তখন তো সেটা ফলস দিবে ঠিকই, তাই না? আবার স্যার ধরো রিবোফ্লেভিন দেখে এখান থেকে দেখে একটা কোয়েশ্চেন করলো যে হুইচ অফ দ্য ফলোইং আর ফিচার্স অফ রিবোফ্লেভিন ডেফিসিয়েন্সি, তখন গ্লসাইটিস থেকে অপশনে দিয়ে দিল, তখন তো তোমাকে এটা ট্রু দিতে হবে, তাই না? সো অদ্ভুত, এত কিছু তো তুমি মাথায় রাখতে পারবে না একবারে। আমি মনে করি যে যখন একটা বই লেখা হয় তখন সবকিছু ইউনিফর্ম থাকা উচিত, যে যা লিখছি সব জায়গায় একই রকম কথা, ঠিক আছে? কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যাবে। কারণ তারা তো আর আমাদের স্যারেরা কেমন কোয়েশ্চেন করে সেটা তো আর তারা ফলো করে না, আমাদের স্যারেরা তো বই দেখে লাইন দেখে দেখে কোয়েশ্চেন করে, সো তখন আমরা পেইনে পড়ে যাই। এরকম ভাইয়া কোশ্চেন কি আর কোথাও করে বাংলাদেশের মতো এরকম? না, এই পাঁচ থেকে থেকে একটা কোশ্চেন ভরে দেয়, এটা একটা এখন কথা তো হলো? এখন তাও এফসিপিএস একটু অ্যাডভান্স হচ্ছে। এসবিএ যেটা এসবিএটা কাইন্ড অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এমআরসিপি বলো ইউএসএমএলই বলো সবখানে তো এসবিএ করে কেস বেসড সিঙ্গেল বেস্ট আনসার কোয়েশ্চেন। সো ওই হেল্প করলে হ্যাঁ, গতবার কিছু এসবিএ ছিল একদম এক চিপার থেকে এক লাইন তুলে দিতে, বেশিরভাগই ভাই এগুলাই করে এই বাংলাদেশ একদম। কোনো ক্লু নাই ভাইয়া। গতবারের কিছু এসবিএ মানে ছিল, এমআরসিপি কোশ্চেন গুলো কিন্তু ভাই অনেক স্ট্যান্ডার্ড, অনেক পড়তেও স্ট্যান্ডার্ড, ভালো লাগে, অনেক স্ট্যান্ডার্ড, সুন্দর লাগে, পড়তেও ভালো আছে, কিন্তু হচ্ছে এফসিপিএস এর কোশ্চেন গুলো জঘন্য, বইয়ের মাঝ থেকে একটা লাইন তুলে দেয়, এটা একটা কথা। একদম এক চিপার থেকে লাইন তুলে দেয়, লাইন ইম্পর্টেন্টও না, দাগানো নাই, কিন্তু ওই লাইনে যা বলছে ওইটা এক না, মানে ফিল ইন দ্য গ্যাপের মতো। এটা ঠিক না। হ্যাঁ, আগে আমরা যখন 8-9 ছিলাম এই শূন্যস্থান পূরণ আসতো ওরকম। এটা পোর কোয়ালিটি কোয়েশ্চেন। আসলে এমআরসিপি স্টাইল বা এমএলই স্টাইল কোয়েশ্চেন করতে গেলে তোমার কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, কে সাজাইতে হবে, খুব সুন্দর করে কে সাজাতে হবে, প্রত্যেকটা অপশন খুব হিসাব করে দিতে হবে, ঠিক আছে? সো এটা তো ইজি না। বই থেকে কোয়েশ্চেন করা তো সহজ, তুমি লাইন দেখলা, লাইন দেখে কোয়েশ্চেন করে দিলা, ঠিক আছে, ভেরি ইজি। নিউট্রিশন থেকে 50টা করা যাবে। হ্যাঁ, ইজিলি করতে পারবে, কোনো ব্যাপারই না। কিন্তু তুমি এমআরসিপি স্টাইল করতে যাও, সিচুয়েশন বানাও, সিচুয়েশন কিন্তু খুব বেশি হবে না। তুমি ধরো বি1 এর জন্য একটা ওয়ার্নিক কোর্সাকফ সিচুয়েশন করবা, তারপরে ভিটামিন কে এর জন্য করবা একটা হেপারিন ওয়ারফারিন নিয়ে, এই তো সিচুয়েশন, ঠিক আছে? খুব বেশি কোশ্চেন থাকবে না। বাবা ওগুলো এখান থেকে ছিল, এটা তো তোমরা জানোই। প্যারাগ্রাম মানে নায়াসিন ডেফিসিয়েন্সিতে কি হবে? ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া এন্ড ফলোড বাই আলটিমেটলি ডেড, মারা যাবে। মারা যাবে। ডিমেনশিয়া অ্যাকচুয়ালি মানে ভিটামিন ডেফিসিয়েন্সির মধ্যে কোনটা ক্লাসিক, কোনটাতে ডিমেনশিয়া বেশি হয় বলো তো? B12, ইয়েস। সো বলে যে রিভার্সিবল ডিমেনশিয়ার মোস্ট ইম্পর্টেন্ট একটা কজ হলো B12 ডেফিসিয়েন্সি, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কজ হলো থাইরয়েডিজম। তবে যারা অ্যালকোহল খায় তাদের ক্ষেত্রে ধরো B1 ডেফিসিয়েন্সি চিন্তা করতে হবে, বা যারা ম্যালনোরিস্ট তাদের ক্ষেত্রে আমরা নায়াসিন ডেফিসিয়েন্সি চিন্তা করতে পারি, বাট ক্লিনিক্যালি এটা কখনোই চিন্তা করা হয় না মানে অ্যাজ এ কজ অফ ডিমেনশিয়া, বাট পরীক্ষার জন্য এটা লাগবে তোমার। হ্যাঁ, একটা কনফিউশন আছে যে ভিটামিন কে আর ওয়ারফারিনের রিলেশন একটু বলবেন, আমি মাথায় থাকছে না। ওয়ারফারিন ইজ এ ভিটামিন কে অ্যান্টাগনিস্ট। সো ওয়ারফারিন দিলে যেটা হবে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর লেভেলস will fall. So decrease in all the factors, but most importantly, factor 7.
That's why factor 7 deficiency means extrinsic pathway problem, means there will be increase in prothrombin time and increase in INR. Usually prothrombin time INR target holo 2 to 3. INR target holo 2 to 3 in most of the cases. তবে কারো যদি mitral valve দেয়া থাকে সেক্ষেত্রে টার্গেট হলো 3.5. Clear? জি ভাই এখানে এক্সট্রিনসিক পাথওয়ে দেওয়া হচ্ছে না Extrinsic, mainly extrinsic. এখন তুমি আমার সাথে আর্গু করতে পারো ভাই এখানে তো 9 আছে, 9 তো ইন্ট্রিনসিক। হ্যাঁ, তার মানে ওয়ারফারিন দিলে এপিটিটিও বাড়বে, কিন্তু সেটা অতটা সেন্সিটিভ বা স্পেসিফিক না। আমাদের জন্য মোস্ট স্পেসিফিক হলো ভিটামিন কে এর জন্য বা ওয়ারফারিনের জন্য ফ্যাক্টর 7। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, ভিটামিন বি6 সেখান থেকে যে দুইটা পয়েন্ট আমাদের লাগবে সেটা আমরা পড়ে আসছি। ডেফিসিয়েন্সি স্পেশালি উইথ আইসোনিয়াজিড, এটাই আসবে পরীক্ষাতে যদি আসে, আইসোনিয়াজিডের সাথে ডেফিসিয়েন্সি। সো আইসোনিয়াজিড যাদের ডেফিসিয়েন্সি করে তাদের ক্ষেত্রে আমরা প্যারাডক্সিন সাপ্লিমেন্ট দেই, প্যারাডক্স ট্যাবলেট 20 মিলিগ্রাম, উইল কন্টিনিউ দ্যাট। মজার ব্যাপার হলো বেশি করে যদি আমি দিতে চাই, বেশি করে ভিটামিন বি6 দিলে সেটা আবার নিউরোপ্যাথি করতে পারে, তাই না? তাহলে এক হলো ভিটামিন বি6 deficiency causes neuropathy and excess also cause neuropathy. আর সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা পড়েছি। আর বি6 বাচ্চাদের ক্ষেত্রে একটা কন্ডিশন ইউজ করা হয়, বলো তো কোথায়? সিজার, রিফ্র্যাক্টরি সিজার হলে ওদেরকে বাচ্চাদেরকে ভিটামিন বি6 ইনজেকশন দেওয়া হয়, ঠিক আছে? মানে কনভালশন, বাচ্চাদের কনভালশনের একটা ট্রিটমেন্ট হলো ভিটামিন বি6। আর এখানে আর বলছে অ্যান্টিমেটিক ইফেক্ট অন রেডিওথেরাপি ইনডিউসড নাউজিয়া, সেখানে হতে পারে। প্রেসক্রিপশন দেখছিলাম বাচ্চার, মানে ওই বাচ্চাটা হচ্ছে এখনো মানে ওভাবে 4 বছর হয়ে গেছে কিন্তু কারোর সাথে কমিউনিকেশন নাই আর কি, অটিজমের মতো সিমটম, কিন্তু তাকে দিছে হচ্ছে বি6 সাপ্লিমেন্ট দিল, দেখলাম তো অবাক হয়েছে যে এটা কেন দিল, বুঝতেছিলাম না। অটিজমের সাথে বি6 এর তো কোনো সম্পর্ক থাকার কথা না। এটাই কেন আমিও দেখছি ভাইয়া পেডিয়াট্রিক, হতে পারে, আমরা তো আসলে পেডিয়াট্রিশিয়ান না, তো থাকতে পারে। কত রিসার্চ দুজনকে আছে, দেখছি ভাইয়া, অনেক এরকম অনেক তো পেডিয়াট্রিক রিসার্চ আছে যেগুলোর সাথে, ধরো আমি তো পেডিয়াট্রিশিয়ান না, আমার জানা নাই, হতে পারে। ডেভিডসনে তো জাস্ট খুবই অল্প কয়েকটা কথা লেখা আছে, অনেক অ্যাডভান্সড তো থেরাপি আছে, হতে পারে, আই ডোন্ট নো। বায়োটিন, ফলেট আমাদের লাগবে, আমরা বলেছি অলরেডি ফলেট ডেফিসিয়েন্সি কিসে হয়, সো উই হ্যাভ ডান দ্যাট। বি12 তো আমরা খুব ভালোভাবে পড়েছি, দেখি মনে আছে কিনা। বি12 ডেফিসিয়েন্সি হলে কি কি ফিচার হয় ওভারঅল, মাথা থেকে পা পর্যন্ত বলো তো? গ্লোসাইটিস, নিউরোলজিক্যাল ফিচার বলো, নিউরোলজিক্যাল গ্লোসাইটিস তো তোমরা জানো। ডিমেনশিয়া, গুড। অপটিক অ্যাট্রোপি হয়, অপটিক অ্যাট্রফি, ভেরি গুড। দেন গো অন। পেরিফেরাল নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি, ফ্যান্টাস্টিক। তারপরে আর কি হয়? সাবএকিউট, কম্বাইন্ড ডিজেনারেশন, ওখানে ডিজেনারেশন অফ হুইচ ট্র্যাক্টস? ডরসাল কলাম একটা, আরটা কোনটা? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আরেক ধরনের নিউরোপ্যাথি হতে পারে, সেটা হলো অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে। তো এইগুলো হলো ডেভিডসনের দেখবে বক্স আছে, ওই বক্সের মধ্যে এই পয়েন্টগুলোই আছে। আমরা যখন হেমাটোলজি পড়ছিলাম, হেমাটোলজির মধ্যে কিন্তু ডেভিডসনে বি12 ডেফিসিয়েন্সির ফিচার একটা বক্স আছে, এখানে আমরা যে পয়েন্টগুলো রিভিউ করলাম ওই বক্সে আছে, ঠিক আছে? এই যে এখানে এই পেজের মধ্যে 943 থেকে 945 এর মধ্যে বক্সটা আছে, সেটা আমরা এখানে পড়ে আসছি। সি ডেফিসিয়েন্সি আমরা দেখলাম, ডান। স্কারবিতে কি হবে? ভেরি ইজি, পেরিফলিকুলার হেমোরেজ, we know that. ক্যালসিয়াম, ফসফরাস, ওকে, অত বেশি লাগবে না আমাদের, এখন আমরা অল্প পড়েছি। নিউট্রিশন ইনটেক্ট 700 মিলিগ্রাম, অনেক সময় আমাদের 700 মিলিগ্রাম যদি না হয় দেন উই মে গিভ সাপ্লিমেন্ট, তবে দুধ খেলে সেই সাপ্লিমেন্টার দেওয়া লাগে না। আয়রন, রেফারেন্স নিউট্রিয়েন্ট ইনটেক বলা হয় 14 মিলিগ্রাম ইন উইমেন লেস দেন 50 ইয়ার্স, আর যদি প্রেগনেন্ট হয় তাহলে আরো বেশি, তাই না? অ্যারাউন্ড 30, তাই না? প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন, প্রেগনেন্সি তো মানে 20-এর বেশি খেতে হয়,
আর ল্যাকটেশনে মনে হয় 30-এর বেশি, সবচেয়ে বেশি ডিমান্ড থাকে আয়রনের ডিউরিং ল্যাকটেশন। আর এটা একবার পরীক্ষাতে আসছিল রেসিডেন্সিতে, আয়োডিনের রিকোয়ারমেন্ট কত, এখানে 140 বলছে, কিন্তু অন্য একটা জায়গায় আছে 150 মাইক্রো। 150 আছে ভাই, এন্ড্রোকাইনে দেখা। হ্যাঁ 150 লাগে। ওকে, আয়োডিন, জিঙ্ক। সো জিঙ্ক ডেফিসিয়েন্সি, এটা একটু আমাদের 2 লাইন পড়তে হবে কারণ এটা পরীক্ষাতে আসতে পারে। সো জিঙ্ক ডেফিসিয়েন্সিতে একটা স্পেসিফিক টার্ম ইউজ করা হয়, মনে আছে কেন, অ্যাক্রোডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিক। এন্টেরোপ্যাথিক। এই টার্মটা আমাদেরকে মনে রাখতে হবে। দিস ইজ দ্য ক্লাসিক টার্ম, অ্যাক্রোডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিকা। কি হবে? গ্রোথ রিটার্ডেশন, হেয়ার লস এন্ড ক্রনিক ডায়রিয়া, কিন্তু এখানে তো নামটা দিয়েছে অ্যাক্রোডার্মাটাইটিস। তাহলে ডার্মাটাইটিসটা কোথায় হবে? অ্যাক্রো মানে হলো বডির ডিস্টাল পার্ট, অ্যাকচুয়ালি লেগে হয়, যেমন থাইয়ে হতে পারে, থাই, বাটাক, এইসব জায়গা মনে হবে যে পুড়ে গেছে, বা এইসব জায়গা একদম স্কিনটা ড্রাই অ্যান্ড রাফ এন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখানে দিছে যে কি কি হয়। সো যদি জিঙ্ক ডেফিসিয়েন্সি অ্যাকিউটলি হয়, পেশেন্টের এক্সেমাটয়েড ডার্মাটাইটিস হবে, স্পেশালি অ্যারাউন্ড দ্য মাউথ। কিন্তু আমি কি বললাম, যখন অ্যাক্রোডার্মাটাইটিস হয় তখন মাউথে তো হইতেই পারে, আর বাটাকে হবে, বাটাকে একটা র্যাশ হবে। আমি একটা ছবি দিয়ে দিব গ্রুপে, সুন্দর ছবি আছে। আচ্ছা, আপনি একটা রিলেশন ছবি দিয়েছিলেন যে ডায়রিয়ার পরে পেশেন্ট একটা রিলেশন এসে পায়, পায়োডার্মাল গ্যাংগ্রিনোসাম আনসার দেখলাম। এটা 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 কিভাবে হইলো একটু যদি বলতেন। এটা তো একটা আননোন কজে হয়, মানে যখন যাদের ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ থাকে, তার ছিল কি, তার ছিল আলসারেটিভ কোলাইটিস, যেহেতু তার ব্লাডি ডায়রিয়া ছিল। ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজের সাথে একটা অ্যাসোসিয়েশন হলো পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। ডিউ টু সাম আননোন কজ, ডিউ টু ইমিউন অ্যাক্টিভেশন, পেশেন্টের স্কিনের মধ্যে একটা নেক্রোসিস হয়, এবং নেক্রোসিস হয়ে একটা আলসার ডেভেলপ করে। এই আলসারটাকে বলা হয় পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, এবং অ্যাসোসিয়েশনটা হলো ulcerative colitis, maybe some myeloproliferative disorder, maybe some rheumatologic disorder such as RA, SLE, এই সবগুলাতেই পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম হতে পারে। আমি এটাকে জিঙ্কের সাথে মিলাতে পারবো না, জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকলে? না না না, জিঙ্ক ডায়রিয়া, ডেফিসিয়েন্সিতে না না না, জিঙ্ক ডায়রিয়া আছে। ডেফিসিয়েন্সিতে যে এক্সেমাটয়েড ডার্মাটাইটিস হবে, টার্মটা খেয়াল করছো? এক্সেমাটয়েড মানে স্কিনটা থিকেনিং হয়ে যাবে, স্কিনের কালারটা চেঞ্জ, ডিফারেন্ট একটা কালার হবে। আমি তোমাকে দেখাবো, ছবিটা আমি দিব, ছবি দিলে তুমি বুঝতে পারবা যে এক্টোডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিকা দেখতে কেমন হয়। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জিঙ্ক ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে, ইট ক্যান কজ হাইপোগোনাডিজম, ইভেন কোন কোন জায়গায় লেখা আছে হাইপোথাইরয়েডিজমও করতে পারে, বাট হাইপোগোনাডিজমটা খুবই ইম্পর্টেন্ট। হাইপোগোনাডিজম। সেলেনিয়াম থেকে যেটা একটা জিনিস মনে রাখতে হবে, ইট ক্যান কজ হার্ট ফেইলিয়ার, কার্ডিওমায়োপ্যাথি করতে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট। এন্ড সেকেন্ড ইম্পর্টেন্ট, ইট মে কজ হাইপোথাইরয়েডিজম। এই দুটো জিনিস মুখস্থ করবা। ফ্লোরাইড, ফ্লোরাইড ডেফিসিয়েন্সি চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো, বেশি থাকলে কি হয়, সামথিং কল ফ্লোরোসিস, তাই না? ডেন্টাল ক্যারিজ যেটা ফ্লোরোসিস হয়, মানে রাতের মধ্যে তোমার হয়ে যায়, মানে জমে যায় ফ্লোরাইডটা, এবং বডির বিভিন্ন টিস্যুতে জমতে পারে। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আমাদের লাগবে না। সো দ্যাটস অল। আমি আজকে একটু র্যাপিডলি গেলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো আমরা আগেও বিভিন্নভাবে পড়েছি। সো দ্যাটস ওয়াই ইট উইল বি ইজি ফর ইউ, জাস্ট গো থ্রু করো, রাদার আমরা আমাদের যে পরের। ক্লাস। হ্যাঁ, একটাই ছিল, কোয়েশ্চেন ছিল যে অনেক অনেক অবিসিটি পেশেন্ট আছে যাদেরকে আমরা অ্যাট্রোভাস্টেটিন বা রোসুভাস্টেটিন প্রেসক্রাইব করি, হ্যাঁ, এলডিএইচ দেখে প্রোফাইল দেখে আর কি। কখন আমরা কোনটাই প্রেসক্রাইব করব? ইউ ক্যান গো ফর অ্যাটোভা। যদি পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ না থাকে, ইউ ক্যান গো ফর অ্যাটোভা 20 at night, no problem. আর যদি পেশেন্টের ইসকেমিক, হ্যাঁ কোনটা দিব বুঝতে পারিনি। অ্যাটোভা দিতে পারো, আচ্ছা আচ্ছা, অ্যাটোভা, বা তুমি রোজোভাও দিতে পারো। কাদেরকে কোনটা দিবা? ফর এক্সাম্পল, যদি একটা ওল্ডার লেডি আসে, ওল্ডার থিন লেডি, তাদেরকে আমি রোজোভা দিব, হ্যাঁ, কারণ অ্যাটোভা দিলে তোমার মায়োপ্যাথির রিস্ক বেশি বা র্যাবডোমায়ালাইসিসের রিস্ক বেশি। যদি ওল্ডার থিন লেডি আসে উইথ সামটাইমস ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে আমি রোজোভা দিব। আদারওয়াইজ ইউ ক্যান গো ফর অ্যাটোভা। ঠিক আছে, অ্যাটোভা 20। আর যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, রিকমেন্ডেশন হলো 80 গ্রামস পার 80 মিলিগ্রামস। যদিও আমরা এত দূর যাই না, কারণ আমরা চিন্তা করি আমাদের পিঠ বাঁচানোর জন্য, সো আমরা একটু লোয়ার ডোজে 40-তে থাকি। ভীষণ আসেও না, আমরা 40-তে বসে থাকি। ঠিক আছে, রসু 40? না 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 না, অ্যাটোভার কথা বলতেছি। আচ্ছা, আচ্ছা।
রোজোবার তো ডোজ কম, রোজোবার তো ধরো 5ই মানে স্ট্রং, 10 মানেই হলো অ্যাটোবা 40 মতো এফেক্ট দিবে সে, ঠিক আছে। রোজো মানে হলো স্ট্রঙ্গার, সো রোজো 20 ইটস ভেরি স্ট্রং। আবার দাম ভাই দাম টিজি বেশি। বললে কোনটা যদি আমরা টিজি বললে ইউ ক্যান গিভ ফাইব্রেটস, ইয়েস ফাইব্রেটস, তবে অ্যাটোবা দিলেও কিন্তু টিজি কমে, ঠিক আছে। অ্যাটোবা দিলেও কিন্তু টিজি কমে, আর টিজির ক্ষেত্রে যেটা বলা হয় ধরো 500 যদি কম থাকে সেক্ষেত্রে বেস্ট ম্যানেজমেন্ট হলো ডায়েট। পেশেন্ট যদি ভাত খাওয়া কমায় দেয় তাহলে কিন্তু কমে যাবে, বাট আমাদের তো প্রেসক্রিপশন করতে হয়, সো ইউ ক্যান প্রেসক্রাইব ফাইব্রেটস, ইউ ক্যান অলসো প্রেসক্রাইব অ্যাটোবা। অ্যাটোবা খেলেও স্পেশালি যদি একটা পেশেন্টের ধরো টিজি হাই, তার ডায়াবেটিস আছে, তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ইউ ক্যান প্রেসক্রাইব অ্যাটোবা, হায়ার ডোজ অ্যাটোবা দিলে টিজিটাও কমবে, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যাল পারপাস যদি চিন্তা করো। আর যদি তার কোনো কিছুই নাই, হি ইজ এ ভেরি হেলদি পারসন, শুধু তার টিজিটা হাই, দেন ইউ তখন ক্যান আমরা ডায়েট তখন একটা ডায়েট, আর হলো তখন ম্যাটফর্মিন তুমি দিলে, ফাইব্রেট দিতে পারো। ম্যাটফর্মিন দিলে তখন মেটফর্মিনে তো তোমার মানে ফ্যাট প্রোফাইল ওরকম চেঞ্জ করবে না, মেটফর্মিন তো লাভ নাই। যার টিজি হাই তার জন্য স্ট্যান্ডার্ড থেরাপি হলো ওই যে বললাম ফাইব্রেটস, ওই বললো যে প্রাঙ্গণ বললো ফাইব্রেট দিতে পারি আমরা। আর যাদের ক্ষেত্রে টিজি হাই প্লাস ইসকেমিক হার্ট ডিজিজ বা এরকম কার্ডিওভাস্কুলার রিস্ক আছে তাদের ক্ষেত্রে ফাইব্রেট না দিয়ে উই ক্যান গিভ অ্যাটোভাস্টেটিন, ঠিক আছে। অ্যাটোভাস্টেটিন হাই ডোজে দিলে সেটা টিজি থেকেও কমায় অ্যালং উইথ এলডিএল। ওকে ভাই, থ্যাংক ইউ। আর প্রাঙ্গণ কি জিজ্ঞেস করছিলে? কালকে ক্লাস, হ্যাঁ কালকে ক্লাস হবে, উইল স্টার্ট দ্য ডার্মাটোলজি উইক, আমাদেরকে ডার্মাটা একটু রিভিউ করতে হবে ভালোভাবে। সো ডার্মাটা আমরা কালকে থেকে শুরু করব, আমরা এরকম ফ্র্যাকশনেটেড করে কয়েকদিন নিব। আজকে কি তোমরা গ্রুপে ঢুকছিলা মেড স্পার্কেলে? মেড স্পার্কেলে কিন্তু আজকে আমি কয়েকটা কেস দিয়েছি ডার্মাটোলজির, যেমন ইয়া বললো যে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম ইটস ক্লাসিক কেস অফ ডার্মাটোলজি, তারপর রিমা কয়েকটা আনসার করলো। তোমার বাকিরা কিন্তু গ্রুপে একটু দেখবা, গ্রুপে আমি কিছু ছবি আপলোড করতেছি, এগুলো হলো ডার্মাটোলজির ছবি, কারণ ছবি না দেখলে শুধু শুধু তুমি যদি ডেসক্রিপশন পড়ো তখন তোমার চোখে এটা ভাসবে না, ছবিগুলো বারবার দেখে এটা সেট করতে মাথার মধ্যে, তাহলে পরে ডেসক্রিপশনটা মনে রাখতে সহজ হবে। তোমরা ছবিগুলো দেখো গ্রুপে। আর ওকে ডার্মাটোলজি আমার ডেভিডসন রিভিউ অলরেডি অনেকগুলো লেকচার রেকর্ডেড করা আছে, তো সেগুলো আমি আপলোড করব, প্লাস আমি কেস রিভিউ করবো তোমাদের সাথে। ওকে ভাই, ওকে, এনি মোর কোয়েশ্চেনস? ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু কালকে আলাইকুম। আবার দেখা, ওকে কালকে আবার দেখা ইনশাআল্লাহ। হবে রাত 10টায়। আল্লাহ হাফেজ। ওকে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম।